আমি রাসেল আছি সাথে এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই আফনান ভাইয়ের কাছে। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা এটা। তো ঘটনাটি রাসেল ভাই মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময়ে খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ীর উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ীর হওয়ার সর্বশেষ উপজেলা কালুখালী, এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান, কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, চুল ছড়ানো মাথার মাঝখানে সিঁদুর, এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তারা সচরাচরই থাকে এবং মোটামুটি দেখেই থাকে। এখন যদি কোনো যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো, আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি চাইবই যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রুটের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো। আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আফনান ভাইয়ের কাছে। ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। তো হরিণধারা গ্রামে ওখানে একজন, আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। রস সংগ্রহ করে সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবু মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্স্যাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি এই 63, 65, 66 এরকম সালের। এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা। এটি অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছি ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়ত। রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন, এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গায় করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এভাবেই উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার হিসেবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এটাই ছিল তার পেশা। এখন রাসেল ভাই উনি রেগুলার যে কাজটা করছেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে। তো প্রায় 15-20টা খেজুর গাছ। তো ওনাকে বলেন যে এই খেজুর গাছগুলো করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের দায়িত্ব পাওয়া অনেক বিষয় তার জন্য অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা রস নেয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাঁড়ি থেকে রস চুরি করে খায়, হয়তোবা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নাই। আচ্ছা, তো উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা।
তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নেই। এইটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি চিন্তা, এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই রস বুঝে নেবেন তার কাছ থেকে, স্বাভাবিক। এখন উনি কিন্তু কোনো মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বলল যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজেই চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব। নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই, উনি হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে সে একই অবস্থা ভাই। আচ্ছা, হাড়িতে রস নাই। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথায় গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢিলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না, আরও ভালো করে পাহারা দিতে হবে। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা, তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল। তখন উনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। তখন উনি চিন্তা করলেন যে এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছে নিয়ে চলে দেখলেন যে ঠিক উনি যেটা আবছা একটা ছায়া হাড়ি থেকে রস খাচ্ছে। আচ্ছা, এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর, নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি, তখন উনি তাকে বলছিলেন। কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবছা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা। তখন উনি আবার কিন্তু এটা দেখে ভয় পান নাই। কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোনো দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ দেয়। উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যে গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন একসময় দেখা গেল জিনিসটার পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোনো ধরনের কোনো মানে চিন্তাভাবনা ছাড়া উনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন আচ্ছা। ওই জিনিসটাকে। বাড়ি মারার পরপরই যখন জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসটার চেহারাটা দেখতে পান। রাসেল ভাই চেহারাটা যেটা দেখেন সেটা হলো ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথার মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা। মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আরেকটা বিষয় হলো রাসেল ভাই যখনই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, তখন ওই জিনিসটা, ওই জন্তুর মতো জিনিসটা, ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তোবা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো উনি আর কিছু চিন্তা করে মনে করুন আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাকে অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার-স্যাপার। উনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে উনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো উনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করার পরে যখন উনার নাতিটা উনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে আসো। তখন যখন উনার নাতিকে সামনে নিয়ে আসা হলো রাসেল ভাই, তখন নাতিটা প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে, আচ্ছা। এবং মাটিতে ছটফট শুরু করে দিছে। কোনো কথা না, ছটফট শুরু করে দিছে, এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যেই রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তোবা এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখত,
যে ওই শিম্পাঞ্জির দেহের মতো ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখত। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করত যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করত তখন সবাই নিজের খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করল, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল হয়ে যায়, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আচ্ছা। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়েরা যেই ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেখানে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বললেন যে কি ব্যাপার, আমাদের মেয়ের ছোটজন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তাও তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গেলে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নাই, তারপর দরজা বন্ধের সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখে, বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ঢাকাঢাকি এবং দেখে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে, আমি সেটাই সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনও একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরও অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। যেমন রাসেল ভাই, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম ৩ বার বলার পরেও যদি সেটা না যায়, বুঝতে হবে যে সে এটা প্রাণী। সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি ৩ বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। রাসেল ভাই, সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় সে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পরে সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসেবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। এজন্য রাসেল ভাই, রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই তারপর ওই বুজুর্গ ব্যক্তির দুয়ার বরকতে সবর মিয়া সুস্থ হয়েছিলেন। উনি অনেকদিন বেঁচে ছিলেন। ওনার নাতিপুতিরা এখনও জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুনির, ঢাকা উত্তরা দক্ষিণখান থেকে। তো রাসেল ভাই, আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ঘটনা শেয়ার করার পরে আমি উৎসাহকে দ্বিতীয় ঘটনাটা আবার আপনাকে পাঠাচ্ছি। যে ঘটনাটা ভালো লাগে আপনি শেয়ার করবেন। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 2016 কিংবা 17 সাল এরকম সময়ে। আর ঘটনাটা হচ্ছে, যার সাথে ঘটে সে হচ্ছে আমার ফুপুর ননদের সাথে ঘটে। ঘটনাটা 2017 কিংবা 17 সালে। তো যে আমার ফুপুর যে ননদ, সে বিয়ে করে 2010-10 দিকে। বিয়ে করার প্রায় 5-6 বছর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে একটা বাচ্চা নেওয়ার জন্য, তাদের আসলে বাচ্চা হচ্ছিল না। তো তারা অনেকভাবে চেষ্টা করে, ডাক্তার, কবিরাজ বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু তারা আসলে চেষ্টা করার পরে হচ্ছিল না। তো তারা চিন্তা করে যে আল্লাহ যখন আমাদের কপালে রাখে নাই, তো একটা বাচ্চা দত্তক নেই। এরকম তো অনেক বাচ্চাই থাকে যাদের বাবা নেই, বাবা মা নেই, অথবা ফেলে রেখে চলে যায়। তো এরকম একটা বাচ্চাকে আমরা মানুষ করে বড় করব। তো তারা সেভাবে প্রিপারেশন নিয়ে তারা একটা ইতিমখানায় যোগাযোগ করে, এবং তারা যেরকম সন্তান চাচ্ছিল সেরকম একটা শিশু পেয়ে যায়, নাবালক শিশু পেয়ে যায়। তো শিশুটা হচ্ছে 3 থেকে 4 মাসের একটা শিশু পেয়ে যায়। তো তারা এতিমখানায় যায়। যাওয়ার পরে যে কিছু প্রসেস থাকে, এতিমখানা থেকে তাদের দায়িত্ব নেওয়ার জন্য যে কিছু প্রসেস থাকে, তারা তা কমপ্লিট করে আনে। আর রাসেল ভাই, বাচ্চাটা যে তারা যে বাচ্চাটাকে নিবে, তারা ইতিমখানায় বাচ্চা যখন 3 থেকে 4 দিন বয়স, তারা সেই ইতিমখানার
একটা গেটের সামনে, তাদের যে গেট, প্রধান গেট, সেটার সামনে তারা পায়। মানে রাত্রে 2টা কিংবা 2:30টার দিকে মানে মধুরাতে তারা মানে যে তাদের গেটের সামনে, ইতিমখানার গেটের সামনে মানে কান্নাকাটির আওয়াজ শুনে। তো তারা মানে সবাই এসে দেখে যে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। হয়তোবা এরকম থাকে বাবা মা নিতে চাচ্ছেন না, এরকম একটা বাচ্চা, এরকম অনেকেই থাকে বাবা মা যে বাচ্চা রেখে চলে যায়। তো এরকম একটা বাচ্চা তারা 2-3 মাস রাখার পরে আমার ফুপুর যে ননদ, তারা খোঁজ পায় এবং তারা বাসায় নিয়ে আসে, সব কিছু করে। তো রাসেল ভাই যেদিন থেকে বাচ্চাটা আনে, মানে সেদিন থেকেই আসল ঘটনাগুলা মানে ঘটা শুরু করে। ঘটনাটা হচ্ছে যে 3 থেকে 4 মাসের বাচ্চা, মানে স্বভাবত তারা শুয়ে থাকে, উঠতে পারে না, বুঝতে পারে না। তো রাসেল ভাই মানে আমার ফুপুর যে ননদ আর ননদের হাজব্যান্ড, তারা অনেক খুশি, সেটা অনেক খুশি থাকে। কিন্তু আমার ফুপুর যে ননদ, তার হাজব্যান্ড একটা কাজে বাইরে যায়, যে বাচ্চার জন্য অনেক জামা কাপড়গুলো দরকার, এটা কিনতে যায়। তো ফুপু বাসায় কাজ করতেছিল, কাজের ফাঁকে মানে উনি রুমে এসে, যেই রুমে বাচ্চাটাকে মানে শুয়ে রেখে মানে ঘুম পাড়িয়ে রেখে যায়, সেই রুমে মানে এসে খুব দেখে যে 3 থেকে 4 মাসের বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে, মানে 6-7 মাসের বাচ্চারা যেরকম হামাগুড়ি দিয়ে যেরকম চলাফেরা করবে, ঠিক সেভাবে 3 থেকে 4 মাসের একটা বাচ্চা ওভাবে চলাফেরা করতেছে। তো ফুপুর ননদ দেখে সেটা অনেকে ভয় পায়। আর ফুপুরা থাকে সাধারণত আলাদা, মানে ফুপুর যে ননদ, তারা থাকে আলাদা, স্বামী আর স্ত্রী আলাদা বাসায় থাকে, আর তাদের যে মানে শ্বশুর শাশুড়ি তারা আলাদাই থাকে। তো তিনি বাসায় একাই ছিলেন। তো দেখে 3-4 মাসের একটা বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে খেলতেছে, মানে চলাফেরা করতেছে। তো সেটা দেখে আসলে মানে ফুপুরজি অনেক ভয় পেয়ে যায়। তো তার যে হাজব্যান্ড, তাকে সে বাসায় আনার পরে মানে বিষয়টা তারা নর্মালি নেয়, যেরকম হয়তো বা মনের ভুল, মানে কোনো বাচ্চা হয়নি, এতদিন বাচ্চা পায়নি, প্রথম মানে একটা বাচ্চা তাদের ঘরে, তো এরকম মনের ভুল করে এরকম মানে এটা ছেড়ে দেয়, বিষয়টা ভুলে যায়। তো তার পরের দিন মানে বাচ্চাকে মানে ফ্লোরের মধ্যে শুয়ে রেখে সে কাজ করতেছিল, যে বাচ্চা খাটে থাকুক বা মানে বাচ্চা কাছে থেকে ঘুমাক। তো কাজ করতেছিল, হাটের কাজগুলো করতেছিল, বাচ্চাকে পাশে ফ্লোরে মানে নিচে একটা কাপড় দিয়ে শুয়ে রেখে। তো বাচ্চাটা হঠাৎ করে মানে উঠে হামাগুড়ি দিয়ে চলে গিয়ে মানে পাশে চেয়ার, একটা 3 থেকে 4 মাসের বাচ্চা, মানে যে ভারী কিছু মানে উঠানো সম্ভব না, সে একটা চেয়ার উঠিয়ে মানে খেলা করছে, 3 থেকে 4 মাসের একটা বাচ্চা। তো সেটা দেখে তার মানে ফুপুর যে ননদ, সে আসলে প্রচণ্ড ভয় পায়, এবং প্রচণ্ড ভয় পেয়ে সে তার রুমের দরজা খুলে পাশের রুমের আশেপাশের লোক ডেকে এনে বলে যে এরকম বাচ্চা, কিন্তু তখন সাথেই আছে, মানে বাচ্চা শুয়ে আছে, তখন এরকম চলাফেরা করতেছিল না, কিন্তু বাচ্চার সাথেই শুয়ে আছে। তো বলা হয়তো বা মনের ভুল, মানে প্রথম কোনো মানে বাচ্চা শিশু নিয়ে নিচ্ছে, তো মানে এই জন্য মনে মানে একটা হয়তো বা ভুল কিছু কাজ করতেছে। তো ফুপুর যে ননদ, সে মানে আর কোনো রিস্ক না নিয়ে একটা হুজুরকে আনতে চায়। তো সেদিনও মানে ফুপুর যে ননদ, সে বাইরে থাকে। তো ফুপুর ননদ তার হাজব্যান্ডকে বলে দিয়েছে যে মানে একটা হুজুরকে ডেকে আনা, একটু দেখাইতো, কোনো যদি সমস্যা হয়ে থাকে, বাসায় যদি কোনো সমস্যা থাকে, বাচ্চা হয়তো বা কোনো কিছুর আসর অথবা নজর পড়তে পারে। তো সেজন্য আসলে তার হাজব্যান্ড আসার সময় একটা হুজুর আনার পর মানে সে গেট খুলতে যায়, যে আমার ফুপুর ননদ, সে গেট খুলতে যায় যে কে আসলো, মানে হুজুরটা যখন রুমে ঢুকে, তখন থেকে রাসেল ভাই মানে বাচ্চা শিশুকে যে একটু আগে ঘুম পাড়িয়ে রাখছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুমের মধ্য থেকে। তো হুজুর বিষয়টা বুঝতে পেরে মানে আর কিছু বলে না, সে চলে যায়, দোয়া দুরুদ পরে মানে পানি ছিটা দিয়ে চলে যায়, বলে যেটা সমস্যা না, হয়তো বা এরকম সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই তারপর থেকে মনে করেন আরও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। যেমন শুধু তাকে স্বপ্ন দেখায় যে তোমাকে আমি মা ভাবছিলাম, তুমি আমাকে এটা কি করলা, তুমি হুজুর আনলা কেন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তো রাসেল ভাই যে হুজুর আনছিল, মানে সে বলে গেছে যে আপনাদের কোনো ক্ষতি করবে না, হয়তোবা সে আপনাদেরকে খুব পছন্দ করছে, অথবা আপনাদের কোনো আপনাদের কোনো বাচ্চাও ছিল না, সেজন্য মানে আপনাদেরকে একটা বাচ্চা দেওয়ার জন্য সে জিনের যে বাচ্চা, তাকে আপনাদের দিয়ে গেছে, অন্তত মানে আপনাদের কাছে ভালোভাবে মানুষ করুক, যে আপনাদের কোনো বাচ্চা নাই, আপনারা হয়তো ভালো মতো মানে পড়ালেখা করবেন, মানুষ করবেন। তো রাসেল ভাই তারপর থেকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। তো এর মধ্যেই মানে আরেকটা মানে অলৌকিক ঘটনা ঘটে যায়। তা হচ্ছে যে সে ননদ, সে একটা বাচ্চা মানে কনসিভ করে পেটে। তো এটাতে সবাই অবাক হয়ে যায় যে আসলে হইলটা কি, যে 10 বছর ধরে মানে 6-7 বছর ধরে ট্রাই করছে ডাক্তার, কবিরাজ, এমন কিছু না যে ট্রাই করা নাই, কিন্তু হঠাৎ করে এটা হয়ে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সবাই মনে মনে খুশি থাকে যে যাক, আল্লাহ হয়তোবা এই দিয়ে দিছে। তো রাসেল ভাই কনসিভ করার পরে বাচ্চা হয়, খুব সাধারণ বাচ্চা, যে মানুষ নর্মাল থাকে সেম এরকম। কিন্তু রাসেল ভাই বাচ্চা যখন 5 থেকে 6 মাস হয়ে যায়, মানে যেই কনসিভ করার পরে যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, সে শিশুটা যখন একা একা থাকে,
মানে কেমন জানি একা একা মানে একা একা খেলে, হাসে, দিকে তাকিয়ে মানে একা একা খেলে, বাচ্চাটা একা একা খেলে। আর যখন মানে বাচ্চার জন্য একটা দোলনা কেনে, তো রাসেল ভাই তাকে মানে যে ফুফুর যে ননদ, সে ঘুম পাড়িয়ে ঢেকে হয়তো বা গোসল করতে অথবা কোনো কাজে যায়, মানে টুকটাক মানে রান্না করতে যায়, মানে ঘুম পাড়িয়ে রেখে যায়। তো যখন হচ্ছে হয়তো বা এরকমও আছে 1 মিনিট পরেও আসে যে বাচ্চাটা কি করতেছে, আমার এর আগে একটা ঘটনা ঘটে গেছে, বাচ্চাটা দেখতেছে। তো রাসেল ভাই মাঝে মাঝে দেখে যে মানে বাচ্চাটা, যে বাচ্চাকে 2 মিনিট আগে ঘুম পাড়িয়ে রেখে গেছে, সেই বাচ্চাটা দোলনার মধ্যে মানে বসে দোল খাচ্ছে, আর দোলনাটা অটোমেটিক মানে নাড়াচাড়া করতেছে, মানে কেউ নাড়া দিচ্ছে, আর বাচ্চাটার সাথে মানে খেলাধুলা করতেছে, মানে খেলা করতেছে বাচ্চাটা, মানে বাচ্চাটা হাসি খুশি, তো তেমন কোনো ক্ষতি হয় না। তো রাসেল ভাই যেই ফুফুর ননদ, তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখায় যে দেখো, তোমাকে আমি মা বলে জানি, তুমি আমাকে মা মানে সন্তান হিসেবে নিয়ে গেছিলা, তুমি আর এরকম কিছু কইরো না যেটাতে আমি আরও দূরে চলে যাই, এটা আমার বোন মনে করে, আমি ওর সাথে খেলি, আর দয়া করে কবিরাজ অথবা যেই এরকম এনে আমাকে দূরে পাঠাই দিও না আমাকে, আমি আমার বোনের কোনো ক্ষতি করব না, আমি আমার বোনের পাশে আছি, প্লিজ আমাকে আর দূরে সরায় রাখো না, আমি তোমাদের সামনে হয়তো বাঁচবো না, কিন্তু আমাকে দূরে সরায় রাখো না, এটা আমার বোন মনে করে আমি মানে খেলি, ওর সাথে আসি, ওর সাথে দেখা করি, কিন্তু তোমরা মানে আমাকে আমার ভাই বোনের মধ্যে মানে আরও কোনো মানে দূরে সারা রাখিও না, এরকম একটা কিছু স্বপ্ন দেখায়। তো তারা অনেক কবিরাজ দেখায়, এরপরে অনেক কবিরাজ দেখায়, কিন্তু রাসেল ভাই কোনো কবিরাজের সমাধান মানে দিতে পারছিল না। তো লাস্ট একটা কবিরাজ আছে যে উনি আয়শা মানে বলে যে দেখেন, আসলে উনার একটা টাইম নেয়, কবিরাজের একটা টাইম নেয় যে আমাকে 2-4 দিন সময় দেন, আমি হাজির করে আমি মানে আপনাদেরকে সব কিছু জেনে আপনাকে জানাচ্ছি। তো রাসেল ভাই 2 দিন পর সেই কবিরাজটা মানে যে ফুপুর ননদ, সেই ননদের কাছে মানে ননদ আর ননদের হাজব্যান্ড উনার কাছে আয়শা বলে যে আসলে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের সাথে যেরকম মানে ঘটনা ঘটে গেছে মানে সেটা আল্লাহ হয়তোবা চাইছিল এভাবেই হবে, এভাবে হইতেছে, আর আপনারা এটা নিয়ে একটু বেশি কোনো ঘাটাঘাটি করেন না, আর ওদের মনে হয় ভাই বোন, যে ভাই বোনের মধ্যে থাকতে দেন, আপনার কোনো ক্ষতি পড়বে না। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, আর রাসেল ভাই সেই বাচ্চাটার এখন মোটামুটি 3 থেকে 4 বছর বয়স। তো রাসেল ভাই ওই বাচ্চাটার সাথে এখনও ওই জিনটা, ওর যে ভাই, ওই যে জিন শিশু বাচ্চা, রাসেল ভাই এখনও দেখা করতেছে, কিন্তু এই বাচ্চাটা ছাড়া মানে যে 3-4 বছর যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটা ছাড়া এখনও কেউ দেখতে পারে না। আর এটা তার পরিবার এখন মানে মেনে নিয়েছে যে অথবা যখন ক্ষতি করে না, তার বোন এভাবে এখনও চলে আসতেছে। আর মানে তার যেমন যে যে ননদ, তার মানে স্বপ্ন এখন আর আসে না, কিন্তু সেই বাচ্চাটা এখন সব সময় থাকে, আর মানে এরকম কোনো ক্ষতি হয় নাই। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, যদি ঘটনাটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ রাসেল ভাই। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যেই ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স শ্রদ্ধা ভাই। ওনার নাম আরজু আহমেদ মুন্না। সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এরশাদনগর ৮ নং ব্লকে। ঘটনার এক্স্যাক্ট সাল উনি বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে 2005 থেকে 10 সালের মধ্যবর্তী কোনো একটি সালে ঘটেছে। সময়টা শীতকাল ছিল, ওই সময় ওনার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যবর্তী। এক সকালবেলা উঠে উনি জানতে পারেন ওনাদের এই পাশের এলাকার এক নানা, সে নানা দুঃসম্পর্কের আত্মীয় হন ওনাদের, তার নাম হচ্ছে কবির। এই কবির নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উনি আহত। ওনার পরিবারের সদস্যরা কবির নানাকে যখন দেখতে যাচ্ছিলেন উনিও সাথে গিয়েছিলেন। উনি যখন কবির নানাকে দেখতে গিয়েছেন, এরপর জানলেন যে কবির নানার সাথে কি ঘটেছিল, সেই ঘটনা কি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে কবির নানা, উনি প্রতি রাত্রেই ওনার এক বন্ধুর সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। ওনাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে নৌকা বেয়ে আরেকটি গ্রামে, ওটা একটা বিল, তবে বিলের যেই অংশটা ওনাদের বাড়ির কাছাকাছি জায়গায় শুরু হয়েছে ওখানে বেশ কয়েকটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের দূষিত পানিগুলো ওই অংশে পড়ার কারণে পানি খুব ময়লা হয়ে গেছে, ওখানে মাছ আসলে পাওয়া যায় না বললেই চলে। এই কারণেই ওই দূরে ওনাদেরকে যেতে হয়। তো ওনাদের বাড়িটা যেখানে, ওখান থেকে বিলের ওই অংশে আসতে সময় তো লাগেই, 1 কিলোমিটারও প্রায় বেশি একটু। যখন ওনারা নৌকা নিয়ে যান, এর মধ্যবর্তী একটি জায়গায় একটা খেলার মাঠ পড়ে। এই যে মুন্না ভাইয়েরা ওখানে খেলাধুলা করতেন আর কি। এই খেলার মাঠের পাশেই রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে বাতাসার বড় বড় তালগাছ রয়েছে 8 থেকে 10টা, তারপর তেঁতুল গাছ আছে। জায়গাটা বেশ ভয়ঙ্কর, বেশ কিছু ভয়ের ঘটনা ওখানে ঘটে, এই জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হলেও ওইটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ঘরবাড়িও আছে। এই জায়গাটার সাথে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের সাথেই লাগোয়া বিল। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব, আবার ভুতুরেও হয়ে যায়। তো ঘটনা যখন ঘটে, শীতকাল তো ছিলই, ওই রাত্রে আবার শীতটা খুব বেশি পড়েছে।
তো ওনার যে বন্ধু মানে কবির নানার যে বন্ধু উনি খবর পাঠান লোক মারফত যে ওনার শরীরটা ভালো লাগছে না, উনি যেতে পারবেন না। সাধারণত ওনারা দুজন মিলেই রাত 12টার পরই বের হয়ে যেতেন। এখন দুই বন্ধু সবসময় একসাথে মাছ ধরেন, এখন এক বন্ধু নাই। কবির নানা ভাবছেন যাবেন কি যাবেন না। এখন সমস্যা দেখা দিল যে কবির নানা তো আসলে এই মাছ ধরার উপরই নির্ভরশীল, উনি ওনার পরিবার নিয়ে চলেন এই মাছ বিক্রির টাকা দিয়ে। এখন এক রাত যদি না যান তাহলে পরের দিন বাড়ির খাবার উনি কিনবেন কিভাবে? দুই বন্ধু মিলেই তো সবসময় মাছ ধরেন। এখন কি আর করা, একাই যেতে হবে। উনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বের হয়ে গেলেন বাড়ি থেকে রাত 12:30 কিছু সময় পর। এরপর নৌকায় উঠে নৌকা চালানো শুরু করলেন। বিলের ওই জায়গাটাতে যেতে প্রায় ৪৫-৫০ মিনিটের মতো সময় লাগলো। উনি চলে আসেন, মাছ ধরা শুরু করেছেন। মোটামুটি ঘণ্টাখানেক মাছ ধরেছেন, মাছ আল্লাহর রহমতে ভালোই পেয়েছেন। শীতটা তো খুব বেশি পড়েছিল ওই রাত্রে, এজন্য বেশি মানুষ মাছ ধরার জন্য বের হয় নাই। ওখানে যে শুধু ওনারা মাছ ধরতে আসতেন বিষয়টা এরকম না, আরও অনেক মানুষই ওই জায়গার আশেপাশে মাছ ধরতেন। তো উনি চিন্তা করলেন যে না, আজকে আর মাছ ধরব না, একে তো শীত বেশি পড়েছে, তারপর উনি একা যাই বাড়ির দিকে রওনা দেই। এই চিন্তা করে উনি জাল গুছিয়ে নিয়ে নৌকা নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আসার পর ওই যে জায়গাটার কথা আমরা শুরুতে বলেছিলাম যে বিলের পাশে একটা খেলার মাঠ রয়েছে, পুকুর, তালগাছ, বাসার তেঁতুল গাছ, ওই জায়গাটার কাছাকাছি যখন উনি আসে নাকি নৌকা চালাতে চালাতে, তখন হঠাৎ করে খেয়াল করলেন ওই যে তালগাছ যেগুলো, ওখানকার যে জায়গাটা, ওই জায়গার ওখান থেকে 4 থেকে 5 বছর বয়স হবে এরকম একটা বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছে। উনি তো ওই গ্রামের লোক। উনি চিন্তা করেছেন যে কার ছেলে রাতের বেলা, মনে হয় পথঘাট ভুল করে এখানে চলে আসছে। এত রাত্রে এই ছেলেটা কিভাবে আসলো উনি চিন্তা করছেন আর কি। আর গ্রামের মানুষ রাতের বেলা মাছ ধরেন, কবিনারার তো ভয়ডর আসলে কমই একটু। উনি স্পষ্টভাবেই ওই বাচ্চাটাকে দেখেছিলেন। উনি এটাকে কোনো প্যারানর্মাল কিছু ভাবেন নাই, উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। ভুল করে বা অনেকে ঘুমের ঘরে বের হয়ে যায় না ঘর থেকে, ওরকম হয়তো বা বের হয়ে গেছে, বা রাতের বেলা ওয়াশরুমে যখন বের হয়েছে ঘুমের ঘরে, এরপর আর পথ খুঁজে পাচ্ছে না, হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসে। এরকম হয় অনেক সময়। সময়টা উনি বলেছিলেন যে রাত তখন 3টা কি 4টার মধ্যেই হবে, সময় এরকমই আন্দাজ করেছিলেন। উনি কি করেছেন, নৌকাটা তীরে নিয়ে একটা জায়গায় কোনোভাবে আটকে ওই বাচ্চাটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। বাচ্চাটাও তাকে দেখে ওই তালগাছের নিচ থেকে হেঁটে কবি নানার কাছে আসছে। তো উনিও এগিয়ে যাচ্ছেন, বাচ্চাটাও আসছে। তার কাছাকাছি আসার পর কবি নানা জিজ্ঞেস করছেন, এই কি রে, তুই কোন বাড়ির রে? এত রাত্রে এখানে কিভাবে আসলি? ওই বাচ্চাটা না কিছু বলে না। কয়েকবারই একই কথা জিজ্ঞেস করতেই বাচ্চাটা বলে ওঠে, এ কবিদ, মাছ দে। এতটুকু বয়সে একটা বাচ্চা ছেলে, কবির নানা যিনি মধ্যবয়স্ক, উচ্চতা তার প্রায় 6 ফিট, এই রকম একটা বয়স্ক মানুষকে বলছে, এ কবিদ, মাছ দে। এটা একটা বেয়াদবি। উনি বেশ অবাক হয়েছেন। উনি বলছেন যে, এই কি কস তুই, মাছ দে মানে? আরে তুই মনে হয় ভুল করে চলে আসিস এই সাইডটাতে, এই সাইডটা কিন্তু ভালো না, চল চল আমার নৌকায় ওঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়ি তোর? তখন ওই বাচ্চাটার ভয়েস আরও চেঞ্জ হয়ে যায়। শুরুতে বলেছিল বাচ্চার কণ্ঠে, কিন্তু এবার মনে হচ্ছে বেশ গম্ভীর এবং বয়স্ক লোকের কণ্ঠে বলে ওঠে, এ কবিদ, তোকে না মাছ দিতে বলছি, তোর নৌকায় মাছ আসে না, দে মাছ দে। এই কথা বলেই বাচ্চাটা নিজেই ওই নৌকার দিকে চলে যায়। নৌকায় ওঠার পর নৌকার উপরেই কিন্তু একটা পাত্র ছিল, যে পাত্রের মধ্যে মাছগুলো রাখা ছিল। সে কি করেছে, বড় একটা হা করেছে। হা করে ওই মাছ রাখার যে পাত্রটা, এটা উঁচু করে মুখের মধ্যে ঠেলে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মাছগুলো সে খেয়ে শেষ করে ফেলে। এইবার কবি নানা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। যেহেতু উনি অনেক বছর যাবৎ মাছ ধরেন, এইটা যে এই মেছো পিশাচ, এইটা বুঝে গেছেন। আর এই প্রথম উনি এমন ভয়ানক জিনিসের সামনাসামনি হলেন। সবসময় তো ওনার বন্ধুর সাথে মাছ ধরতেন, এই রকম ভয়ানক জিনিসের মুখোমুখি কখনো হন নাই। এমনি টুকটাক জিনিসের অভিজ্ঞতা তো রাতের বেলা মাছ ধরতে গেলে সবাই পায়, কিন্তু এই রকম কোনো ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি উনি এর আগে হন নাই। কবির নানা তো ভয়ে ওইখানেই দাঁড়িয়ে সব দেখছেন, কারণ উনি যে দৌড় দিয়ে সরে যাবেন, উনি যাবেনটা কোথায়? আশেপাশে তো শুধু বিল আর ধান ক্ষেত, আর এই নৌকাটাই উনার একমাত্র সম্বল। আর নৌকা, ওনার জাল যেটা দিয়ে উনি মাছ ধরেন, এইটা উনি যে রেখে চলে যাবেন, ওনার কি হবে? আর উনি যে দৌড় দেবেন, সেই শক্তিটা ওনার শরীরে ওই মুহূর্তে ছিল না। এদিকে ওই মেছো পিশাচটা মুহূর্তের মধ্যে সব মাছ খেয়ে ব্যাঙের মতো একটা লাফ দিয়েছে। এক লাফে আবার ওনার সামনে এসে পড়ছে। এরপর বলছে গম্ভীর কণ্ঠে, অনেক দিন ধরে তোকে ধরার সুযোগই আছি, এইখান দিয়ে যাস, আসিস, মাছ নিয়ে যাস, তোরা দুইজন একসাথে থাকিস দেখে কিছুই করতে পারি না। কিছু করতে পারি না দেখেই তোর উপর আমার খুব রাগ। তোর কাছ থেকে একটা মাছও এই পর্যন্ত নিতে পারি না। অনেকটাই ভয়ভীতি দেখায় মাছটাস নেই, খালি তোর কাছ থেকে এখনও পর্যন্ত নিতে পারি নাই। আজকে তোরে পাইছি রে, আজকে আমার সব ক্ষোভ তোর উপর মিটাব।
এই কথা বলেই ওই পিশাচটা কবির নানাকে প্রচণ্ড জোরে এক ধাক্কা দেয়। এক ধাক্কায় নানা ছিটকে গিয়ে উপরের দিকে পড়ে, মানে নিচ দিকে তো ঢালু, ওই বিল পানি, এইটা নানা উপরের দিকে গিয়ে পড়েছেন এক ধাক্কায়। আর ধাক্কা দেওয়ার পর নানা যখন পড়ে গেছেন, এরপরে ওই পিশাচটা নানার বুকের উপর উঠে বসে। নানা তখন কোনো রকমে ধাক্কা দিয়ে ওই পিশাচটাকে একটু দূরে ফেলে দেন। আর তখন নানা দেখেন যে মুহূর্তের মধ্যেই তার চোখের সামনেই এই বাচ্চাটা বড় সাইজের একটি কুকার রূপান্তরিত হয়। আর কুকুরে রূপান্তরিত হয়েই নানার উপর ঝাঁপিয়ে পড়ে, নানাকে আক্রমণ করে, নখ দিয়ে আঁচড় দেয়, দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে, একদম রক্তারক্তি অবস্থা। নানা আসলে এই কুকুরটার সাথে পেরে উঠছিলেন না, তার শরীরটা মুহুর্মুহু আক্রমণে ক্ষতবিক্ষত করে ফেলছিল। নানা বুঝতে পারেন যে তার বাঁচার আর কোনো আশা হয়তোবা নাই। এমত অবস্থায় উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেটা পড়তে থাকেন। ওই সময় কুকুরটা খুব একটা বেশি আক্রমণ করতে পারছিল না দোয়া কালাম পড়ার কারণে। এরই মধ্যে নানা দোয়া পড়তে পড়তে একটি ছোট্ট লাঠির মতো বা কাঠির মতো কিছু খুঁজতে থাকেন, পেয়েও যান, বিভিন্ন জায়গাতে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি। তো এইটা দিয়েই উনি মাটির উপর একটা বৃত্ত এঁকে ফেলেন। যখনই বৃত্ত এঁকেছেন তখনই ওই বৃত্তের মধ্যে ওই কুকুরটা ঢুকতে পারে না। নানা ওই বৃত্তের মাঝখান বরাবর বসে পড়েন, মাথা নিচু করে বসে পড়েন, ভয়ে আসলে ওটার দিকে উনি তাকাতে পারছেন না। ওই জিনিসটা বৃত্তের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর গড়গড় গড়গড় শব্দ করছে, তার উপর আক্রমণ করতে আসছে। মাঝে মাঝে হয় কি, ওই কুকুররূপী অবয়বটা পেছন দিকে সরে যায়। অনেক সময় আমরা দেখি না কুকুর বা অন্য কোনো কিছু আক্রমণ করার জন্য পিছন দিকে সরে গিয়ে তীব্র গতিতে আবার ঝাঁপিয়ে পড়ে। তো ওই অবয়বটা আক্রমণাত্মক ভঙ্গিতে পেছন দিকে সরছে, মানে হচ্ছে সে শক্তি সঞ্চয় করছে, এখনই আবার সামনের দিকে আক্রমণ করবে দৌড়ে এসে। তো সে কি করে, সামনের দিকে দৌড়ে আসতে থাকে, মনে হচ্ছে এখনই বৃত্ত ভেদ করে ভিতরে ঢুকে কবির চাচাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু যতই চেষ্টা করুক ওই বৃত্তের সীমানায় এসে সে থেমে যায়, সে আর আসতে পারে না। মনে হচ্ছে অদৃশ্য কোন একটা কাচের দেয়াল চতুর্দিকে তৈরি হয়ে গেছে, সে বারবার ওখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বৃত্ত আকার কাজটা কবির নানা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে করেছিলেন বলে উনি জানিয়েছিলেন আর কি। তো এভাবেই চলছিল। কবির নানা প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, উনি মাথা নিচু করেছিলেন, ভয় সামনের দিকে তাকাতে পারছিলেন না। তো উনার তো ভয় কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। পিশাচটা একটা পর্যায়ে কুকুরের রূপ পরিবর্তন করে আরও ভয়ঙ্কর ধরনের রূপ ধারণ করতে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। নানা মাঝে মাঝে হালকা করে মাথাটা উঁচু করে দেখছিলেন যে ওই পিশাচটা কি করছে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনার যে ভয়াবহতা উনার সামনে হচ্ছিল, এতে করে উনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। যতই সাহসী মানুষ থাক না কেন, এই অবস্থায় সাহস কতক্ষণ ধরে রাখা যায়। একটা পর্যায়ে উনি খেয়াল করলেন এই পিশাচটার ভয়ানক আওয়াজ আস্তে আস্তে কমছে। দূরে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। আর শীতকালে যেটা হয়, ফজরের আজানটা তো বেশ দেরিতেই দেয়, গরমকালে কিন্তু এই সময় ফজরের আজান দিয়ে দেয়। উনি চিন্তা করছেন যে ফজরের আজানটা কখন দেবে। যখন উনি বুঝতে পারলেন যে পিশাচটা তর্জন গর্জন অনেকটা কমে আসছে, তার মানে ফজরের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আল্লাহর রহমতে সময় হয়েই যায় ফজরের আজানের। মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আর ওই সময় ওই পিশাচটা এমন একটা আকৃতি ধারণ করে, ব্যাং টাইপের কিছু একটা, কিন্তু ব্যাং না, ওই জিনিসটার মুখটা কবির নানার দিকে ঘোরানো ছিল। ওই অবস্থাতে বলে ওঠে, ভাবিস না, সময় শেষ, আবার দেখা হবে তোর সাথে, আবার ধরি তোরে, তখন বুঝবি মজা কেমন লাগে। এইটা বলার পরেই ওই ব্যাঙটা পেছন দিকে লাফ দিতে থাকে। অর্থাৎ ব্যাঙ যদি লাফ দেয়, মুখটা যদি সামনের দিকে থাকে, সামনের দিকে মুখ রেখে উল্টো দিকে লাফ কিন্তু ব্যাঙ দেয় না, সাধারণত ঘুরে সামনের দিকে লাফ দেয়। ওই ব্যাঙের মতো, ব্যাঙই বলছি, আর ওটা ব্যাঙের মতোই লাফাচ্ছিল, কিছুটা ব্যাঙের মতোই ছিল, এটাই জানিয়েছেন কবিদের নানা। সে উল্টো দিকে লাফাতে থাকে, সে এক লাফ দেয়, 50-60 হাত পেছনে গিয়ে পড়ে, আবার লাফ দেয়, আবার লাফ দেয়, এক একটা লাফে লাফে কয়েকটা ধান থ্যাক পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে। এভাবে দিতে দিতেই সে হাওয়ায় মিলিয়ে যায়। কবিদের নানা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ বিপদ এখন কেটে গেছে। তো এই জিনিসের আক্রমণে ওনার পোশাক আশাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। ছড়িয়ে তো আসলে পোশাক ওভাবে রাখতেও পারে নাই, এরকম আক্রমণের কারণে উনি দ্রুত ওনার পোশাকগুলো ঠিকঠাক করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। উনি বাড়িতে চলে আসেন আল্লাহর রহমতে। বাড়িতে এসেই উনি চিৎকার দিয়ে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কয়েকবার ডাক দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে যে ওনার শরীরের এইরকম ক্ষতবিক্ষত অবস্থা, বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে হিংস্র কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেছে। তো ওনাদের বাড়ির 5 থেকে 6 বাড়ি পরেই ওই এলাকারই একজন ডাক্তার রয়েছে। এত ভোরবেলা তো উনি আসলে দোকান খোলেন নাই, তাই ওনার বাড়ি থেকেই তাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দেন, ওষুধ দেন, আরও কিছু পরামর্শ দেন, কারণ যেহেতু কুকুরের আক্রমণ সেটা কোনো জিন রূপলাভ, মানে ওই কুকুরের রূপলাভ করেই তার উপর আক্রমণ করুক আর যাই করুক, ইঞ্জেকশন দিতে হবে। তো এই পরামর্শগুলো দিয়ে যান। পরের দিন সকালবেলা যে চারদিকে খবর উঠে যায় যে কবিদের নানাকে আক্রমণ করেছে জিনে, এই খবর যখন এই মুন্না ভাইদের বাড়িতে আসে, তখন মুন্না ভাই তার পরিবারের সাথে দেখতে গিয়েছিলেন কবিদের নানাকে।
নানাকে, তখনই ঘটনাটি শুনেছিলেন। গিয়ে দেখেন যে কবিদের নানা একটি কাঠের চেয়ারে বসে আছেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো, বিভিন্ন জায়গা তখনও রক্ত ছোপ ছোপ ব্যান্ডেজের উপর দিয়েও দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি এই ঘটনার পর মাছ ধরা একদমই ছেড়ে দেন। উনি অনেকদিন অসুস্থ ছিলেন, ভারী কোনো কাজকাম আসলে ওভাবে উনি করতেও পারেন নাই। আল্লাহর রহমতে যখন উনি অনেকদিন পর সুস্থ হয়ে যান, তখন উনি মালয়েশিয়াতে চলে যান। তো আল্লাহর রহমতে উনি আর কোনো সমস্যা ফেস করেছেন বলে শোনা যায় নাই। তো এটি জানিয়েছেন মুন্না ভাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমি রিপন, আমি এসেছি আদিতমুড়ি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে আমি রাজবাড়ির একটা ঘটনা শেয়ার করব। এটা শোনার পর হয়তো অনেকের আজকে রাতের ঘুম হারিয়ে যেতে পারে, অনেকে হয়তো ভয় পেতে পারেন। আমি চেষ্টা করব ঘটনাটা আমাকে যে পাঠিয়েছে তার মতো করে ঘটনাটা উপস্থাপন করার। ঘটনাটা রাজবাড়ির শহর একদম ভেতরের, ওই যে চাঁদনি এলাকাটা আছে না, ওইখানকার। তো ওই দিকের একটা ঘটনা। তো যারা চাঁদনি এলাকার আশেপাশে শুনতেছেন তারা হয়তোবা এখানকার এই ঘটনা সম্পর্কে জানতে পারেন। তো ওই দিকের আমার এক বড় ভাই আছে, তার নাম হচ্ছে শফিক। তিনি আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন। তো তিনি হলো রাজবাড়ির একটা সরকারি অফিসে কাজ করতেন। যে সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় তিনি একটা সরকারি অফিসে কাজ করতেন। তখন তিনি শহরের পুরনো একটা কোয়ার্টারে থাকতেন। তো রাসেল ভাই, আপনি তো জানেন রাজবাড়ির ওই পুরনো আমলের দালানগুলো কেমন যেন একটু উঁচু সেলিং, তারপর চুনগুলো খসে পড়া দেয়াল আর বিশাল বিশাল সব জানালা সেই সময় ছিল। তো ঘটনার দিন ছিল সে রাসেল ভাই, সেদিন ছিল অমাবস্যার রাত। তো শফিক ভাই অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে গেছে। রাজবাড়ির রেলগেট পার হওয়ার পর রাস্তাটা কেমন যেন নিজিম হয়ে যায় সেদিন। তো শফিক ভাই সাইকেলে করে ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সাইকেলের পিছনে ক্যারিয়ারে কেউ যেন বসে আছে। আর সাইকেলটা খুব ভারী মনে হচ্ছে, যে এত বেশি ভারী যে তিনি যখন সাইকেলটা চালাচ্ছিলেন কোনোভাবেই টেনে নিয়ে যেতে পারতেছিলেন না। এত পরিমাণ ভারী তার মনে হয় যে তার কাছে পিছনে অনেক ভারী কিছু তিনি রেখেছেন, যার কারণে সাইকেলটা আগাচ্ছে না। তো সাইকেলটা কিছু দূর গিয়ে হঠাৎ করে সাইকেলটা পাংচার হয়ে যায়, এরকম শফিক ভাই ভাবলেন। তো তিনি সাইকেল থেকে নেমে দেখলেন কিন্তু না, চাকা সব ঠিক আছে, কোনো পাংচার হয় নাই। তো আশেপাশে তিনি তাকিয়ে দেখলেন আসলে কেউ নেই, শুধু দূরে একটা কুকুর ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আকাশে দেখে ডাকতেছে, এরকম একটা কুকুর দেখলেন। তো রাসেল ভাই, কুকুর যখন ওভাবে কাঁদে তখন মনে হয় তারা কিছু দেখছে বা মানুষের চোখে পড়ে না। আসলে শফিক ভাই আবার সাইকেলে উঠলেন, কিন্তু এবার তিনি অনুভব করলেন তার কানের কাছে কেউ একজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে, আর গরম নিঃশ্বাস, মানুষ যেরকম গরম নিঃশ্বাস ফেলে ঠিক সেই রকম। তো এ ধরনের গরম নিঃশ্বাস হঠাৎ কাঁধের মধ্যে কেউ জোরে ফেলার কারণে তিনি ঘাবড়ে যান, এবং ঘাবড়ে যাওয়ার এক ক্ষণকের মধ্যে তিনি আবার স্বাভাবিক হন, এবং তিনি আসলে প্রচণ্ড সাহসী মানুষ ছিলেন। তো তিনি ঘাবড়ে যাওয়ার পরে তিনি আবার ভাবেন যে এটা হয়তো তার মনের ভুল। তো তিনি সাইকেলটা জোরে চালিয়ে কোয়ার্টারের সামনে আসেন, এবং গেট খুলে ভিতরে ঢোকার সময় তিনি দেখলেন দোতলার বারান্দার একটা আবসা ছায়া দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন হয়তো ওনার স্ত্রী পার্বণ ভাবী সেখানে দাঁড়িয়ে আছে, তারই ছায়া মনে হয় সেখান থেকে দেখা যাচ্ছে। তো তিনি নিচ থেকে ডাক দিলেন, পার্বণ, গেটটা খুলে রাখো, আমি আসতেছি। তো ছায়াটা কোনো উত্তর দিল না, বা ওই ভাবি কোনো উত্তর দিল না, শুধু হাত নেড়ে তাকে ভিতরে ডাকল। শফিক ভাই যখন উপরে উঠলেন দেখলেন যে সদর দরজা আগে থেকেই খোলা। তিনি ভিতরে ঢুকে দেখলেন সারা ঘর অন্ধকার, পারবিন ভাবি আর বাচ্চারা কেউ নেই। অথচ আজ তো তাদের যাওয়ার কথা, কোথাও যাওয়ার কথা ছিল না। তিনি যখন ড্রয়িং রুমে বসে পানি খাওয়ার জন্য জগটা তুললেন, ঠিক তখন রান্নাঘর থেকে একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে গেল। তো রাসেল ভাই, ওই হাসিটা কোনো মানুষের হতে পারে না, খুব ধারালো, ঠিক যেন কাজ দিয়ে কেউ আয়না ঘষতেছে এরকম। তো শফিক ভাই টর্চলাইট জ্বালিয়ে রান্নাঘরে ঢুকলেন, দেখলেন মেঝেতে তাজা রক্ত পড়ে আছে, আর সেই রক্তের উপর দিয়ে পশুর মতো কোনো কিছু পায়ের ছাপ বারান্নার দিকে চলে গেছে। তিনি বারান্নায় গিয়ে দেখলেন সে ছায়াটা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সেটা আর পার্বণ ভাবী নয়, একটা বিভৎস অবয়ব, যার মুখ নেই, শুধু গর্তের মধ্যে দুটো চোখে যেন আগুনের গোলা বাহির হচ্ছে। তো শফিক ভাই যখন চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না, মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরে আছে। ঠিক সেই মুহূর্তে ওনার মোবাইলে একটা কল এলো। তো শফিক ভাই পকেট থেকে মোবাইল বের করে দেখলেন পার্বণ ভাবি ফোন দিয়েছেন। তিনি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভাবি কাঁদতে লাগলেন এবং বললেন, ওগো তুমি কোথায়? আমরা তো বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছি, ছোট ছেলে। অবস্থা খুব খারাপ, আমি তো তোমাকে ফোন দিয়ে পাচ্ছি না, এখন ফোন দিলাম পাইলাম। তো এটা শুনে তো শফিক ভাই থমকে গেলেন, তার মানে ঘরে কেউ নেই, তাহলে তার সামনে দাঁড়িয়ে থাকাই ছায়াটা কে? তো শফিক ভাই যখন আবার বারান্দার দিকে তাকালেন দেখলেন ছায়াটা নেই, কিন্তু ঘরের দেয়ালগুলো যেন রক্ত দিয়ে বড় বড় করে লেখা, তুমি একা নাও, এই ধরনের লেখা একটা। রাসেল ভাই, শফিক ভাই সেদিন ওই ঘর ছেড়ে দেন, আজও তিনি একা ঘরে থাকতে পারেন না। এমনকি দিনের বেলা তো তিনি আয়নার সামনে দাঁড়ালে দেখেন তার পিছনে থেকে সেই মূর্খিন ছায়াটা দাঁড়িয়ে আছে। রাজবাড়ির ওই কোয়ার্টারে এখনও পরিত্যক্ত অবস্থায় আছে,
স্থানীয়রা বলে যে মাঝে মাঝে মাঝরাতে এখান থেকে নাকি ওই মহিলার কান্নার শব্দ ভেসে আসে। তো রাজবাড়ির ওই জায়গাটায় বিশেষ করে কোয়ার্টারের ওখানে শফিক ভাই যে বাসাটা নিয়েছিলেন, এখনও নাকি সেই বাসাটা পরিত্যক্ত অবস্থায় আছে। মানুষ নাকি এখন আর ওই জায়গায় ভাড়া নেয়। সেই চাঁদনী এলাকায় ওই জায়গাটা এখনও অপরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে মানুষ কম যাতায়াত করে। আর মানুষ যদি কোনো কারণে সেই গলি দিয়ে যায় এবং সেই বাসাটায় নাকি সেই ছায়াটাকে মানুষ দেখতে পায় এবং তারা লক্ষ্য করে যে সেই অবয়বটা নাকি এখনও কান্না করে। তো এটা খুবই একটা ভয়ের ব্যাপার। শফিক ভাই জানিয়েছেন এর পরবর্তীতে তিনি বাসা ছেড়ে দেওয়ার পর তারা অন্য বাসা শিফট হয়, একটা ভালো বাসায় শিফট হয় এবং সেখানে তাদের সাথে আসলে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। কিন্তু যখন তিনি সেই গলির ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তিনি দূর থেকেও নাকি সেই বাসার গোঙানি, যে সেই মহিলাটার গোঙানি এবং কান্নার শব্দ তিনি নাকি শুনতে পান। তো পরবর্তীতে তিনি সবকিছুতেই স্বাভাবিক হয়ে যায় এবং পরবর্তী তার সাথে এ ধরনের ঘটনা আর ঘটে নাই। তো রাসেল ভাই, এই ছিল আমার একটা ছোট্ট ঘটনা। ঘটনাটা আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আমি ঘটনাটা আপনার কাছে শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ফারদিন আহমেদ যুক্তিম বলছি, ঢাকা ক্যানবেন থেকে। আসলে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, কিন্তু সময় সুযোগের অভাবের কারণে কখনো সেভাবে শেয়ার করা হয় নাই কিংবা সাহস করে উঠতে পারি নাই। তো আজকে এখন ভোরবেলা 5:22 বাজে। ঘটনাটা আমাদের নানাবাড়ি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে। এবং এই ঘটনাটা আসলে একজন কিংবা দুইজনের সাথে ঘটে নাই। এই ঘটনাটা ঘটছে পুরা গ্রামের সাথে। এবং গ্রামের প্রায় সকলেই এখনও পর্যন্ত যারা আসলে ওই সময়ে যারা ছিল, তারা যারা বেঁচে আছেন, তাদের মুখ থেকেই শুনছি। এবং আমার আম্মু ওই সময় ছিলেন। তো আম্মুর কাছ থেকে আমি যেভাবে শুনছি, আমার নানির কাছ থেকেও ঠিক সেভাবেই শুনছি এবং আমাদের গ্রামের কয়েকজনের কাছ থেকে এই একই ঘটনা একই রকমভাবে একই বর্ণনায় শুনছি। তো যার কারণে এই ঘটনাটা সিলেক্ট করা। তো ঘটনাটা সিলেক্ট হলে আমি পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া এবং আমার মার সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি ঘটনায় ফিরি কিংবা ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাদের নানাবাড়ি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে। গ্রামটার নাম হচ্ছে সাবেকডাঙ্গা। এটি বাগেরহাট জেলার ষাটগম রেল স্টেশনের একটি গ্রাম। তো আমার নানাবাড়ির ঠিক পেছনে একটা পুকুর আছে, যার নাম হচ্ছে গন্ধরার পুকুর এবং এটা খুব পরিচিত একটা পুকুর। এবং আমাদের গ্রামে দুটো পুকুর আছে। এই পুকুরটার গল্প বলার পর আমি আরেকটা পুকুর আছে, ওই পুকুরের গল্প বলবো। তো এই পুকুরটার নাম হচ্ছে আপনার গন্ধরার পুকুর। আপনি জানেন যে বাগেরহাটে কিংবা খুলনা অঞ্চলে, বাগেরহাট, খুলনা এই অঞ্চলগুলোতে আপনার প্রত্যেকটা গ্রামেই কয়েকটা করে পুকুর, আগে দেখা যাইতো যে প্রত্যেকটা বাড়িরই একটা করে পুকুর আছে। এখন যদিও সেই পরিমাণটা কমছে, মানুষ পুকুর ভরাট করে সেখানে বাড়ি করছে কিংবা পুকুর ভরাট করে সেখানে আপনার ভিটে জমি করছে কিংবা পানের বরাজ করছে। এই জিনিস আগে ছিল না। আগে প্রত্যেকটা বাড়িতেই পুকুর ছিল। তো কারণ হচ্ছে ওই সময় খাবার পানির একটা সমস্যা ছিল। এখন তো আপনার মোটরের ব্যবস্থা হয়েছে কিংবা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। তো এই কারণে এখনও কিন্তু আমাদের বাড়িতে আপনার ডিপ টিউবওয়েল আছে। এবং আমাদের যে টিউবওয়েল, এই হচ্ছে কলের পানি, আমাদের আপনার আশেপাশের কয়েকটা বাড়ির মানুষ আসলে এই পানি পান করে। এখনও পর্যন্ত আপনার হচ্ছে ডিপ টিউবওয়েল সবার বাসায় এসে উঠে পারে নাই। তো ওই সময় তো প্রায় প্রত্যেকের বাসায় পুকুর ছিল, টিউবওয়েল তো কয়েকটা বাসায় ছিল। সরকারিভাবে যেই বাসাগুলোতে আসলে টিউবওয়েল দেওয়া হইতো, ওই বাসাগুলোতে শুধু থাকতো। তো খাবার জন্য কিংবা গোসল করার জন্য কিংবা অন্যান্য যে দৈনন্দিন জীবনে যে পানির প্রয়োজন পড়ে, সেই ইসের জন্য মানুষ পুকুরের পানি বেশি ব্যবহার করত। তো গন্ধরার পুকুর আপনার হচ্ছে পানি খুব পরিষ্কার ছিল এবং সুপেয়, পান পড়া উপযুক্ত। তো এই পুকুরের পানি 3-4টা আপনার হচ্ছে ঘরের মানুষ এই পানি পান করত বা ব্যবহার করত। তো শোনা যায় যে এই পুকুরে ওই সময় কয়েকটা জিন বসবাস করত, তো যারা আসলে আপনার হচ্ছে মানুষের উপকারী করত। এখন মানুষ বলে জিন বসবাস করত কিংবা আসলে জিন ছাড়া, তো এই ঘটনার কোনো যে সূত্র কিংবা সূত্র সেটা আসলে আপনি মিলাইতে পারবেন না। কেননা আমরা জানি যে অদৃশ্য যদি কিছু থাকে, সেটা জিন ছাড়া অন্য কিছু না। কিংবা পুকুরের নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষের জীবনকে প্রভাবিত করেন। তো যদি কোনো কিছুর ক্ষমতা থেকে থাকে, সে হচ্ছে জিন, যে মানুষের জীবনকে কিংবা কোনো প্রাণীর জীবনকে সে প্রভাবিত করতে পারে। এখন শোনা যায় যে এই পুকুরে কিছু জিন বসবাস করত, যারা আসলে স্বভাবগত দিক থেকে ভালো। আপনি জানেন যে জিনেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারা আসলে মানুষের মতো কেউ ভালো, কেউ খারাপ, কেউ ফরেজগার হয়ে থাকে, কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়। তো এই পুকুরে যে জিনরা বসবাস করত, তারা ভালো ছিল। তারা মানুষের উপকার করত এবং মানুষের কখনো কোনো ক্ষতি করে নাই। 2-3 বাড়ির মানুষ এই পুকুরের পানি ব্যবহার করত, খাইত, পান করত, তারপরে হচ্ছে থালা বাসন মাজত, তারপরে আপনার গোসল করত। আসলে তাদের কখনো সেই ধরনের কোনো প্রবলেম হয় নাই। কিংবা তারা রাতের বেলা অজু করতে গেছে, হঠাৎ করে খারাপ কিছু দেখছে, এরকম কিছু কখনো হয় নাই। এমনকি তারা কখনো কোনো কিছুর অস্তিত্ব বুঝে নাই। তারা শুধু জানত যে হ্যাঁ, এখানে জিনেরা বসবাস করে।
আমরা তাদের ক্ষতি করি না, তারাও আমাদের ক্ষতি করে নাই, উল্টা তারা আমাদের আরও উপকার করে। উপকারটা কেমন? উপকারটা হইল, ধরেন ওই গ্রামের কারো বাসায় কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের আগে 2-1 দিন আগে ওই পুকুরে যেয়ে যদি বলে আসা হইতো যে অমুক দিন আমার বাসায় অমুক অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান হইতে পারে, সুন্নাতে খাতনা, আকিকা, চল্লিশা, দাওয়াত, আপনার হচ্ছে এ ধরনের আসলে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এমন কোনো অনুষ্ঠান আছে অমুক দিন, সেই দিন যেদিন আর অনুষ্ঠান হবে সেদিন ভোরবেলায় যে এসে দেখত যে হ্যাঁ ওই পুকুরে আপনার থালা বাসন উঠছে, অর্থাৎ খাবার দাবার রিলেটেড আপনার যে থালা বাসন প্রয়োজন জিনিসগুলো উঠছে, যেমন প্লেট ওঠে, তারপরে চামচ, যেই পাতিলে রান্না হবে সেই পাতিল, যাবতীয় আর কি যে জিনিসগুলো দরকার, গ্লাস, এই ধরনের সব কিছু আসলে উঠত, থালা বাসন উঠত। তো আপনার এগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে উঠায়, তারপরে হচ্ছে উঠত বলতে ভেসে উঠত, পুকুরে ভাসা অবস্থায় থাকত, সেইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে এগুলা নিয়ে সে অনুষ্ঠান পালন করত। তারপর সুন্দর করে এগুলাকে পরিষ্কার করে যেখান থেকে, যেই পুকুর থেকে যেইভাবে সে নিয়ে আসছিল সেই পুকুরে ঠিক সেইভাবে ভাসিয়ে দিয়ে আসত। পরের দিন যেয়ে দেখত সেই পুকুরে আসলে থালাবাসন আর নাই, সেই পুকুর থালাবাসন নিয়ে গেছে। এভাবেই তারা বলতো যে পুকুর থালাবাসন দিত, আবার পরের দিন থালাবাসন আর কি অনুষ্ঠানের পরের দিন থালাবাসন দিয়ে আসলে থালাবাসন আবার নিয়ে যেত। তো গোসল করার সময় আপনার পুকুরের নিচে কখনো কারো পায়ে আপনার থালাবাসন বাঁধছে এরকম কখনো দেখা যায় নাই। তো এই জন্যে আর কি বলে যে মানুষের জীবনকে প্রভাবিত করলে সে আসলে পুকুর তো প্রভাবিত করার, আসলে পুকুরের তো থালাবাসন দেওয়ার কোনো ক্ষমতা নাই, তো দিত আসলে ওই জিনেরা দিত এটা আর কি। তো আসলে মূল যেই ঘটনাটা হচ্ছে একটা বিয়েকে কেন্দ্র করে। আমাদের বাড়ি থেকে যেই বাড়িতে এই ঘটনা, সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সে আমাদের বাড়ি থেকে কিছু দূরে, আপনার হেঁটে গেলে ধরেন যে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে এরকম। তো আমরা তাদেরকে চিনি এবং তারা আমাদের পারিবারিক আত্মীয় হয়। পারিবারিক আত্মীয় বলতে রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের পারিবারিক দিক থেকে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এবং ঢাকায় তারা যদি ঘুরতে আসে আমাদের বাসায় থাকছেন ওনারা। তো ওনার বাসায় ওনার মেয়ের আর কি আপনার বিয়ে হবার কথা। তো এরকম বিয়ের দিনের 2-3 দিন আগে যে বলে আসে যে অমুক দিন আমার বাসায় আমার মেয়ের বিয়ে। তো যেদিন আর কি বিয়ে হবে সেই দিন সকালবেলায় সে যেয়ে দেখে হ্যাঁ থালাবাসন উঠছে, আর থালাবাসনগুলো কিন্তু পিতলের, এগুলা কিন্তু কাচের কিংবা আপনার হচ্ছে স্টিলের, এগুলা না, একদম পিতলের। ও সময় পিতলের দাম কিন্তু অনেক বেশি। ইভেন আপনি পিতলের যদি 2-3টা থালাবাসন বন্ধকও রাখেন, তাহলে বন্ধক বলতে আপনি ধরেন মহাজনের কাছে রাখছেন কিংবা আপনি বেচে দিছেন ধরেন, তো বেচে দিলে আপনার যেই টাকা আপনি পাবেন সে টাকা দিয়ে আপনার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো করে যাবে। খুব মানে তখন পিতলের দাম খুব ভালোই ছিল, ইভেন এখনও পিতলের দাম অনেক বেশি। তো পিতলে থালাবাসনের দাম বেশি, তো পিতলের থালাবাসন উঠত, এগুলা কিন্তু কাচের কিংবা অন্য কিছুর না। তো সে যে দেখে হ্যাঁ থালাবাসন উঠছে, কলসি, আপনার গ্লাস, প্লেট, তারপরে পাতিল, চামচ, এগুলা সব উঠছে। সে লোকজনকে দিয়ে এগুলা উঠায় বাসায় নিয়ে গেল, নিয়ে ওই দিন রান্না বান্না হইল। তো অনুষ্ঠান আপনার দুপুরবেলা, অনুষ্ঠানের দুপুরবেলা বলতে পরের দিন দুপুরবেলা অনুষ্ঠানের আপনার খাবার দাবার হচ্ছে রান্না করা শেষ, মানুষজন আত্মীয় স্বজন যারা হচ্ছে মেহমান তারা আসলো, খাবার পরিবেশন করা হইল। তো এর ভিতরেই একজন আর কি যে দাওয়াত পেয়ে আসছে, সে তো আর কি জানে না এই ধুইলে থালাবাসন কিভাবে আসছে, সেই ঘটনা সম্পর্কে আসলে জানে না। সে আশেপাশের 2-1 গ্রামেরও না, সে আসতে ধরেন অনেক দূর থেকে আসছে, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ সে দাওয়াত পেয়ে আসছে। তো আপনার তার হচ্ছে খাবার খাওয়ার সময় চোখ পড়ে একটা পিতলের আপনার চামচের উপর, চামচটা অনেক সুন্দর চকচক করতেছে। তো তার ওই চামচের উপর চোখ পড়ে, চামচটা দিয়ে সবাইকে ডাল দিতেছে, ডালের চামচ। তো সবাইকে ডাল দিতেছে, তার এই বিষের উপর চোখ। তো এই ডাল দিতে তার কাছে যখন আসছে তখন বলছে তুমি ডাল রেখে যাও, প্রয়োজন পড়লে আমরা এই কয়জন নিব। তো ওই টেবিলে আপনার ওই রেখে যায় ওই ডালের যে পাতিল ওটা সহ চামচে রেখে যায়। উনি করে কি, উনি আস্তে আস্তে খাইতেছে, সবার খাওয়া দাওয়া যখন শেষ তখন সে তার খাওয়া শেষ করে হাত যখন ধুবে, হাত ধুয়ে ওই চামচটা সে হাতে করে নিয়ে যেখানে রান্নার ছাই ফেলা হয়েছে সেই ছাইয়ের ভিতরে যেয়ে রেখে দেয়। তো যথারীতি সে রেখে দিছে। পরবর্তীতে সে এসে কোনো একদিন বলতে 2-1 দিন তো সে থাকবে, তো সে যেদিন সে যাবে সেদিন সে হচ্ছে আপনার ওই চামচটা নিয়ে যাবে, এরকম সে একটা পরিকল্পনা করে রাখে। তো অনুষ্ঠান শেষ হয়, অনুষ্ঠান শেষ হবার পর আপনার যে আর কি যার বাসায় অনুষ্ঠান, যে আর কি কর্তা, সে আর কি আপনার এইসব থালাবাসন নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই পুকুর বন্ধরার পুকুরে যেয়ে রেখে আসে, বাসায় দিয়ে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যেয়ে দেখে যে পুকুর আর এই জিনিসগুলা নেয় নাই, পুকুর নেয় নাই। ঘটনাটা তো পুরা গ্রামে ছড়ায় গেছে যে প্রত্যেকবার তো আগের দিন রেখে আসলে পুকুর তো নিয়ে যায়, কিন্তু এইবার আর নেয় নাই। এখন ওই লোক পড়ছে লজ্জায় যে আমি
আমি এই জিনিসগুলা নিলাম, কিন্তু দেওয়ার পরে পুকুর তো আর নিতেছে না, পুকুর থেকে পুকুরে দিয়ে আসলাম, নিতেছে না কেন এটা বুঝতেছে। তো 3 দিন 4 দিন পার হয়ে গেছে। তো এরকম সময় আপনার একদিন রাতের বেলায় সে স্বপ্নে দেখে যে কোনো একজন মানুষ সে আপনার এসে বলতেছে যে অমুক, তুমি তো আমাকে জিনিসগুলা দিয়ে আসলা, কিন্তু একটা জিনিস তো আমারে দেও নাই, ও জিনিসটা কবে দিবা? বলতেছে আমি তো সব কিছুই দিছি, আমি তো কোনো কিছু রাখি না, আমি তো সব কিছুই দিছি। বলতেছে যে না, তুমি এই সব কিছু দিছো, কিন্তু একটা মানুষ তো এরকম আমার একটা জিনিস অমুক জায়গায় রেখে দিছে। অমুক জায়গায় কোন জায়গায় রাখছে তোমরা যে ছাই ফেলছো, রান্নার যে ছাই ফেলছো, সেই ছায়ের ভিতরে হচ্ছে ঢুকায় রাখছে। তো বলতেছে যে ওই জিনিসটা আমাকে না দিলে আমি তো নিব না, তো ওই জিনিসটা আমাকে তুমি কালকে দিয়ে আসবা। তো বলছে আচ্ছা দিয়ে আস। সকালবেলায় ঘুম ভাঙছে, তো সে যথারীতি কাউকে বলে নাই, আসলে বলার মতো কোনো বিষয় না। তো সে ভাবল যে আচ্ছা যে দেখি, সে রাতের বেলা স্বপ্নে দেখলাম যে দেখি আছে কিনা। তো সে ওই যেখানে ছাই খেলছে ওই ছায়ের ভিতরে যে হাত ঢুকায় দেখে, হ্যাঁ ওইখানেই আসলে আপনার ওই ডালের যে চামচ ওর ভিতরে রাখা। তো পানি টানি ফেলছে, তো ছায়ের ভিতরে আপনার কাদা কাদা হয়ে গেছে, ওর ভিতরে আসলে ঢুকে আছে। তো এইভাবে উঠাইলো, উঠানোর পরে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পুকুরে যেয়ে একটা থালার উপরে রেখে দিয়ে আসে সন্ধ্যাবেলায়। পরের দিন ভোরে আপনার পানি নিতে যেয়ে দেখে হ্যাঁ থালা বসন নিছে। তো পরে ওই ওনার বাসায় যেয়ে খবর দেয় হ্যাঁ থালা বসন নিছে, কি ঘটনা কিছু জানো কি না, থালা বসন এত নিতে ছিল না কেন? পরে উনি বলল যে হ্যাঁ এই কাহিনী, কোনো একটা মানুষ জানি এরকম এরকম। তো এই ঘটনাটা না ওই সময় যে আর কি ওই রাখছিল সে আর কি শুনছে, শোনার পরে সে আর কি বলতেছে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে এই কাহিনী পুকুরে এই কাহিনী হইলে তো আমি এই কাজ করতাম না, আমি তো ভাবছি ওনার ডেকোরেশনের, তো আমি ওইটা আমি সারছিলাম। তো ঘটনা তারপরে পুরা গ্রামে ছড়ায় যায়। তো পরবর্তীতে আপনার যখন অন্য কোনো অনুষ্ঠান হয় যে আপনার বলে আসে কিন্তু পুকুর আর দেয় না, পুকুরে বলে আসে পুকুর তো আর দেয় না। তো পরবর্তীতে আপনার একজন স্বপ্নে দেখে যে একজন যার বাসায় আর কি যে বলে আসছিল সকালবেলায় যে দেখে নাই অনুষ্ঠানে, সে রাতের বেলায় আর কি দেখতেছে স্বপ্নে যে এখন থেকে আর আমরা তোদেরকে এই জিনিসগুলো দিব না, আমরা তো চাইছিলাম তোদের উপকার করতে, তোদের উপকার তো করতাম, কিন্তু উপকারের মর্যাদা তো তোরা দিলি না। তো পর থেকে আজ পর্যন্ত আর কখনোই ওই পুকুরে কোনো পিতলে জিনিস ওঠে নাই বলতে ওই অনুষ্ঠানের জন্য। পিতলে জিনিস দেয় না। তো এটা ছিল ঘটনা, কিন্তু আপনার শোনা যায় যে মাঝে মধ্যে এখনও গোসল করার সময় মানুষের পায়ে আপনার পিতলের থালাবাসন বাঁধে। পিতলের থালাবাসন বাঁধে, আপনার বাঁধে বলতে আপনার পায়ে বাঁধে। তারপরে সে আর কি ওইটা যদি হাত দিয়ে উঠাইতে পারে, উঠাই দেখে হ্যাঁ পিতলের থালা বাজছে, কিংবা চামচ বাজছে, কেউ পায়ে গ্লাস বাজছে। তো এখনও পর্যন্ত কারো মানে যারা পুকুরে গোসল টুসল করে, এখন তো পুকুর আপনার মোটা এতটা বেশি না, শুকায় টুকায় গেছে। বর্ষাকালে পুকুর খুব সুন্দর মানে ভরে যায়, তখন আর কি মানুষ গোসল টুসল করে, তখন মানুষের পায়ে টায়ে বাঁধে। তো এটা ছিল ঘটনা। আমাদের ওইখানে আপনার আরেকটা গ্রাম আছে, আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামেই আরেকটা পুকুর আছে। এই পুকুরকে নিয়ে আরও কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার মার সাথে আসলে একটা খুব বড় ঘটনা আছে, যেটা আমি আমার মার কাছ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবেই, মানে আর বাকি যাদের কাছ থেকে, যেমন নানুর কাছ থেকে কিংবা খালাদের কাছ থেকে, ঠিক সেভাবেই শুনছি। তো এই ঘটনাগুলো যদি আজকের এটা সিলেক্টেড হয়, তাহলে ইনশাল্লাহ অন্য কোনো একদিন রেকর্ড করে পাঠাবো অথবা লিখে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনার লেট করে এসছেন, শুনি আপনার ঘটনা। প্রায় ২৮ বছর ধরে কাতারে একাই থাকতেন হানিফ সাহেব। সেখানে তিনি ব্যবসা করতেন, মূলত রুজি রোজগার ভালো থাকায় সেই ব্যবসাটা তিনি চালিয়ে যাচ্ছিলেন, এবং এত বছর তিনি কাতারে থাকেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন, আর দেশের পরিবার বলতে ওনার স্ত্রী, একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। তো ২০১৫ সালে হানিফ সাহেব ঠিক করেন যে বিদেশের বাড়িতে আর থাকবেন না, তাই ব্যবসা ঘুটিয়ে তিনি একবারই দেশে এসে পড়েন। দেশে আসার পর পরিবারের সাথে কথা বলে তিনি ঠিক করেন যে নিজ জেলাতেই এখন ব্যবসা করবেন। ওনার বাড়ি ছিল ময়মনসিংহের কেওয়াটখালী। তো ময়মনসিংহ শহরের চরপাড়ায় একটা জমির সন্ধান পান তিনি। হানিফ সাহেব তার মেয়ের জামাইয়ের মাধ্যমে খুব কম দামে সেই জমিটা কিনে ফেলেন, কারণ তার মেয়ের জামাই মনে পরিচিত সেখানে ছিল। তো হানিফ সাহেব জমিটা কেনার পর ঠিক করলেন, যেহেতু জমি কিনেই ফেলেছি আর আমি ব্যবসাই করব, তাহলে এখানে হাসপাতাল দিব। আর হানিফ সাহেবের হাসপাতাল দেওয়ার ইচ্ছাটা ছিল, কারণ ওই এলাকাটাতে নাকি হাসপাতালের চাহিদা ছিল অনেক বেশি। আশেপাশে জেলা থেকে সবাই নাকি চরপাড়াতেই হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট করতে আসত, আর মূলত ময়মনসিংহ যারা থাকে তারা কিন্তু জানবার কথা যে সেই চরপাড়ায় ব্যাপক পরিমাণে হাসপাতাল আছে। হানিফ সাহেবের আগ্রহটা এই কারণে বেশি ছিল। তো তিনি হাসপাতালের কাজ শুরু করেন কয়েকদিন পর, এবং প্রায় ১ বছরের কম সময় ৩ তলা পর্যন্ত হাসপাতালটা কমপ্লিট হয়ে যায়। তো উদ্বোধনের কয়েকদিন পর তিনি চিন্তা করেন যে অ্যাম্বুলেন্সের দরকার তারই হাসপাতালের জন্য, কিন্তু বাজেট কম থাকায় হানিফ সাহেব ভাবে ভাড়ায় অ্যাম্বুলেন্স সার্ভিস দেবেন। তখন ওনার মেয়ে জামাই বলে যে ওনার এক ঘনিষ্ঠ লোক আছে, তার নাম মাসুর সাহেব,
তিনি কেরানীগঞ্জ থাকে। সেই লোকের নাকি একটা হাসপাতাল ছিল কেরানীগঞ্জে, কিন্তু ব্যবসা লস হয়ে যাওয়ার কারণে প্রায় ৫-৬ মাস যাবৎ হাসপাতালটা বন্ধ। তো ওনার কাছে নাকি এরকম ৪-৫টা অ্যাম্বুলেন্স আছে, চাইলে নাকি হানিফ সাহেব কিনতে পারে সেখান থেকে। তো দিনক্ষণ ঠিক করে হানিফ সাহেব এবং তার মেয়ের জামাই কেরানীগঞ্জে মাসুর সাহেবের সাথে দেখা করতে যান। তারপর সেই হাসপাতালটা ভিজিট করেন। তো মাসুর সাহেব হানিফ সাহেবকে প্রস্তাব দিয়ে বলে যে দেখেন ভাই, পুরো বিল্ডিংটাই তো খালি পড়ে আছে, কিন্তু কিছু জিনিসপত্র আছে যেমন লাইট, ফ্যান, এসি, এগুলো আমি খুব কম দামে ছেড়ে দিব, কারণ আমি তো ব্যবসাই বন্ধ করে দিচ্ছি। হানিফ সাহেব তখন তা কিনতে রাজি হন। তারপর তারা সেই গ্যারেজে যান যেখানে অ্যাম্বুলেন্সগুলো ছিল। হানিফ সাহেব নাকি তখন দেখেন মোট 5টা অ্যাম্বুলেন্স, যার মধ্যে 4টা বেশ পরিষ্কার এবং রানিং, আর বাকি যে একটা ছিল সেটা নাকি প্রচণ্ড ধুলাবাড়িতে ধুলাবাড়ি ময়লা অবস্থায় ছিল, এবং যে চাকাগুলা ছিল একটা চাকাতেও নাকি বিন্দু পরিমাণ হাওয়া নাই। মাসুর সাহেবকে বলেন যে দেখেন ভাই, 4টে যেহেতু ভালো আছে, এই 4টে অ্যাম্বুলেন্স আমি নিব, বাকি যে একটা আছে সেটা আমি নেব না। এদিকে মাসুর সাহেবের একটা কথা যে বিক্রি করলে 5টাই করবে, না হলে করবে না। তবে মাসুর সাহেব এটা হানিফ সাহেবকে বলে যে দেখেন, আপনি যদি আপনার মেয়ের জামাই রেফারেন্সে আসছেন, আমি খুব কম দামে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিব, নিয়ে নেন। পরে দরাদরি করার পর হানিফ সাহেব 5টা অ্যাম্বুলেন্স কিনতে রাজি হন। এর কয়েকদিন পর তিনি অ্যাম্বুলেন্সগুলো সে তার এলাকায় নিয়ে আসে। যেহেতু 4টে অ্যাম্বুলেন্স ভালো, তখন তিনি সেই 4টে অ্যাম্বুলেন্সকে ভাড়ায় দিয়ে দেন। হসপিটালের বিভিন্ন কাজে সেই অ্যাম্বুলেন্সগুলো যেত বিভিন্ন জায়গায়। তবে যেই অ্যাম্বুলেন্সটা নষ্ট ছিল, সেই অ্যাম্বুলেন্সটাকে তিনি একটা মেকানিকের কাছে দেখান। মেকানিক আসার পর বলে যে স্যার, এই অ্যাম্বুলেন্সের চাকায় সমস্যা ছাড়া কোনো সমস্যাই নাই, চাকাগুলা ঠিক করে দিই, আপনার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ঠিক। হানিফ সাহেব কিছুটা অবাক হয়ে যান এবং মনে মনে ভাবতে থাকেন, যাক ভালোই হলো, কম দামে 5টা অ্যাম্বুলেন্স পাইলাম। তিনি এটাও ভাবতে থাকেন যে মাসুর সাহেব তো জানতই না গাড়িটাতে শুধু এই চাকায় সমস্যা। এরপর 4-5 দিনের মাথায় তিনি একটা ড্রাইভার ম্যানেজ করে ফেলেন সেই তার অ্যাম্বুলেন্সটার জন্য। তবে একটা সমস্যা হচ্ছে, যেই ড্রাইভারকে তিনি গাড়ির সেই অ্যাম্বুলেন্সের দায়িত্ব দিয়েছিল, সে 3 দিনের মাথায় হানিফ সাহেবকে জানায় দেয় সে আর কাজ করবে না, আর এটাও বলে এই অ্যাম্বুলেন্সে নাকি সমস্যা আছে, সে আর চালাতে পারবে না। হানিফ সাহেব তো ব্যাপক রেগে যায়। তিনি তখন সেই মেকানিককে আবার ডাকার পর খুব গালাগালি করে, বলে যে এই ব্যাটা কি ঠিক করলি, অ্যাম্বুলেন্স চলেই না। তো এদিকে সে মেকানিক বলে যে স্যার, আপনি নিজে চালিয়েছেন, স্টার্ট দিয়েছেন? হ্যাঁ, স্টার্ট তো দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু আমার ড্রাইভার চলে গেল কেন? তো এই গাড়ি ঘোড়া বা এই অ্যাম্বুলেন্সের ব্যাপারে হানিফ সাহেবের তেমন একটা ধারণা ছিল না। তো মেকানিক যখন আসে তখন সব চেক করার পর দেখছে অ্যাম্বুলেন্স ঠিক আছে, কোনো সমস্যাই নাই। তখন হানিফ সাহেব ভাবতে থাকেন যে ওনার ড্রাইভার হয়তো ফাঁকি দেওয়ার জন্য বা কাজ না করার জন্য চলে গিয়েছে। তো যাই হোক, সপ্তাহ মাঝে হানিফ সাহেব আবার একজন ড্রাইভার ঠিক করেন তার এই অ্যাম্বুলেন্সের জন্য। আর যাকে ড্রাইভার হিসেবে ঠিক করেন, তিনি ছিল হানিফ সাহেবের একটা দূর সম্পর্কের চাচাতো ভাই। ওর নাম ছিল আউয়াল। আউয়াল সম্পর্কে যদি বলতে হয়, সে ছিল বেশ ধার্মিক এবং খুব নম্রভদ্র, আর তার পরনে সবসময় পাঞ্জাবি থাকত এবং মাথায় টুপি থাকত। আর আউয়ালের একটা ভালো অভ্যেস ছিল এটাই যে অ্যাম্বুলেন্স চালানো ছাড়া যখন সে ফ্রি থাকত তখন কোরআন তেলাওয়াত করত। তো যাই হোক, একদিন রাতে ময়মনসিংহের খুব কাছাকাছি একটা থানা ফুলপুর, সেখানে হানিফ সাহেবের হাসপাতাল থেকে একটা লোকের লাশ নিয়ে যেতে হবে। তা আউয়াল তাড়াতাড়ি করে তার গাড়িটা বের করার পর আরেকজন ড্রাইভারকে সাথে নিয়ে সেই লাশ এবং লাশের আত্মীয় নিয়ে সে আওয়াল রওনা দেয় সেই ফুলপুরপ উদ্দেশ্যে। যেহেতু রাত বেশি, তাই আওয়াল সাথে করে একজনকে নিয়ে যাচ্ছে আর কি। তো রাত প্রায় 3:30টার নাগাদ সেই লাশটাকে তার আত্মীয় সেই ফুলপুরের ভাইটখান দিয়ে এলাকায় নামিয়ে দিয়ে আসে। তো ফেরবার পথে প্রায় 20 মিনিট অ্যাম্বুলেন্সের চালানোর পর আওয়াল এবং তার সাথে থাকা যে ড্রাইভার ছিল, তারা নাকি একটা পোড়া গন্ধ পায়। ওনারা ভাবে যে গাড়িতে কোনো সমস্যা হলো কিনা। তখন তারা কান্দে নামে একটা জায়গায় গাড়িটা সাইড করার পর তারা ওভারঅল সব কিছু দেখছে যে ইঞ্জিন, চাকা সব কিছু ঠিক আছে কিনা। দেখে সব ঠিক, কোনো সমস্যা নেই। এরপর ওনারা আবার রাইতে ওঠে, খেয়াল করে যে পোড়া গন্ধটা আগের থেকে আরও অনেক বেড়ে গিয়েছে। এবার পিছে তাকিয়ে খেয়াল করে গন্ধটা পিছন দিক থেকে আসে, যেখানে রোগী রাখা হয়েছিল। আবার গাড়ি থামিয়ে দ্রুত সেই জায়গায় যায়, দেখে হালকা ধোঁয়া সেখান থেকে বের হচ্ছে। ভালোভাবে সব চেক করে দেখে কোনো সমস্যা নাই, সব ঠিক। কিন্তু যখনই পিছনের দরজাটা লাগাতে যাবে, একটা জায়গায় গিয়ে আওয়ালের চোখ আটকে যায়। সে দেখে সিটের নিচে একটা কোণায় একটা কাপড়ের পোড়া অংশ। আওয়াল তখন সেই কাপড়টা বের করবে, দেখছে যে মাত্র হয়তো কাপড়টা আগুন লেগেছিল, হয়তো পানি দিয়ে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এজন্য হালকা হালকা ধোয়া উঠছে। এবং এটা ছিল একটা শাড়ির কিছু পোড়া অংশ। তো ওখান থেকে মূলত হালকা ধোয়া আসে এবং আওয়াল এবং তার সাথে ড্রাইভার নাকে শুকে দেখে যে হ্যাঁ, এই গন্ধটাই সারা গাড়িতে ছড়িয়েছে। তো আওয়ালের সাথে থাকা সে ড্রাইভার বলতে থাকে, কিরে, এই পোড়া শাড়ি কই থেকে আসলো? তো সে ড্রাইভার বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দে, অনেক রাতে যাইতে হবে, চল এগুলা ফালাই দিয়ে আমরা যাই। তো তারা তখন সেই কাপড়টা ফালিয়ে দিয়ে সেখান থেকে তখন তারা রওনা দেয় এবং দেখে যে গাড়ির ভিতর সব কিছু ঠিকঠাক, সব পরিষ্কার, কোনো সমস্যা নেই।
এরপর গাড়ি নিয়ে ভোরের দিকে ওনারা সীমামের সিং আসে, তারপর গাড়ি গ্যারেজে ঢুকে যে যার মতো চলে যায়। দুপুরের দিকে যখন আরেক টিপ মারবার জন্য আওয়াল অ্যাম্বুলেন্স মুছতে যাবে, তখন সে পিছনের দরজাটা খুলে খেয়াল করে যে সেই শাড়ির পোড়া অংশটা পড়ে আছে। এইবার ওনার বেশ আশ্চর্য লাগে, এই কাপড় না ফেলে দেওয়া হয়েছিল, এখন আবার আসলো কীভাবে? কিন্তু তখনও তিনি ব্যাপারটা তেমন আমলে নেয় না। 4 দিন পর রাত 8টায় ফোন আসে, নেত্রকোনার কাছাকাছি একটা থানা আছে শ্যামগঞ্জ, সেখান থেকে। সেখানে একটা লোক ফোন দিয়ে বলে যে তার স্ত্রীর ডেলিভারি হবে এবং হসপিটালে দ্রুত নিয়ে যেতে হবে ময়মনসিংহ সদরে, মানে সেই হানিফ সাহেবের হাসপাতালে। তো তখন সেই আওয়াল সে তখন অ্যাম্বুলেন্স নিয়ে কাউকে আজকে না নিয়ে রওনা দেয়, আর মহিলাকে তার স্বামীসহ অ্যাম্বুলেন্সে নিয়ে সেখান থেকে আবার ফেরত আসতে থাকে সেই শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ উদ্দেশ্যে। রাস্তায় নাকি তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। কিছুটা পথ আসতেই পিছন থেকে সেই মহিলার স্বামী ইশারা দিয়ে আওয়ালকে জানায় অ্যাম্বুলেন্সটা ধারা করবার জন্য। আওয়াল অ্যাম্বুলেন্সে ধারা করে জানতে চায় সমস্যা কি ভাই? তখন সে লোক বলছে, ভাই আপনি কি গন্ধ পান না? পোড়া একটা গন্ধ। আওয়াল ঠিকই অনুভব করে সেই রাতের মতো পোড়া গন্ধ। আওয়াল পিছন সাইডটা যতটুকু সম্ভব ভালোভাবে দেখে, কিন্তু কিছুই নাই। লাইট জ্বালিয়েও দেখে, কিছুই নাই। এরপর তিনি তার সাথে থাকা এয়ার ফ্রেশনারটা রোগী যেখানে ছিল সেখানে মেরে তারপর তিনি গেটটা লাগিয়ে দিয়ে আবার গাড়ি চালানো শুরু করেন। মুমি সিং ঠিক কাছাকাছি আসতে রাত তখন 9:30। হঠাৎ পিছন থেকে একটা চিৎকার আসে। আওয়াল খানিকটা হতবম্ব হয়ে গাড়ি থেকে নেমে পিছে গেট খুলে লোকটাকে জিজ্ঞেস করে বিরক্ত সুরে, কি ভাই, আবার কি সমস্যা? আওয়াল খেয়াল করে মহিলাটা অনেক জোরে জোরে কাঁদছে আর বলছে বমি করবে। 15-20 মিনিট পর তখন তিনি ঠিক হন। আওয়াল সেই মহিলার স্বামীকে বলেন, ভাই সমস্যা কি হলো? আবার কি কোনো বেশি সমস্যা হচ্ছে নাকি? লোকটা চুপ করে অনেকক্ষণ কিছু না বলে আওয়ালের দিকে তাকিয়ে থাকে। তাকানোর পর বলে যে ভাই হাসপাতালে নিয়ে যান, পরে কথা বলবে এগুলো নিয়ে। আওয়ালের মনে তখন খানিকটা খটকা লাগে। সে ভাবতে থাকে যে অসুস্থ দেখেই কি মহিলা এমন করল নাকি অন্য কিছু। তবে একটা বিষয় আওয়ালের মনে ছিল, মহিলা যখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল তখন তার স্বামীকে কাঁদো কাঁদো হয়ে বলছিল ওইটা আবার আসবে না। তো যাই হোক, হাসপাতালে নেওয়ার পর ভোরের আগ মুহূর্তে সে মহিলা ডেলিভারি হয়। ফজর রাতে আওয়াল মসজিদের হাসপাতাল যে মসজিদ আছে সেখানে নামাজ পড়তেছে এবং গিয়ে সে মহিলার স্বামীর সাথে দেখা হয়। তিনি মানে আওয়াল সেই লোকটাকে জিজ্ঞেস করে নামাজের পরে যে ভাই গত রাতে কী হয়েছিল, আপা চিৎকার উঠল কেন? সেই লোক বলে পোড়া গন্ধ যখন আসছিল তখন এয়ার ফ্রেশনারটা দেওয়ার পর যখন অ্যাম্বুলেন্স চালু হয় তখন ওনার স্ত্রী দেখেন উজ্জ্বল কালারের একটা পোড়া শাড়ি পরে এক মহিলা গাড়ির কোনা ছিলে নাকি বসেছিল। প্রথমবার স্ত্রী ভাবে যে ভুলবশত হয়তো কিছু একটা দেখেছে, কিন্তু দ্বিতীয়বার যখন একই মহিলাকে দেখেন তখন তিনি খেয়াল করেন যে সেই মহিলার চেহারাটা পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়ার পর মনে হচ্ছে যে মাংস গাল থেকে ঝুলে পড়বে। মহিলাটা খুব ভয়ঙ্কর দৃষ্টিতে সেই লোক স্ত্রীর দিকে তাকিয়েছিল। এই মুহূর্তটা যখন ঘটে তখনই সেই তার স্ত্রী নাক চিৎকার দেয়। তে কথাগুলো শুনে আওয়াল বেশ অবাক হয়ে যায় এবং যেহেতু সে দিনী লোক ছিল তাই সে লোকটাকে বলে, ভাই দেখেন আপনার স্ত্রী আর যে নতুন বাচ্চা হয়েছে তাকে একটু সাবধানে রাখেন, একটু বেশি বেশি দোয়া দুরুদ করে ঝাড়ফুঁক দিবেন তাদেরকে কয়েকদিন। তো গত কয়েকদিন এমন ঘটে যায়, বিষয়গুলো আবার ঠিক করা যায় হানিফ সাহেবকে বলবে এবং তিনি হানিফ সাহেব বিষয়গুলো ভালোভাবে শুনে কিন্তু গুরুত্ব না দেয়, আওয়ালকে উল্টা বলে, দেখ ভালোভাবে গাড়ি চালা, আর যদি বেশি সমস্যা হয় তাহলে রাতের টিপ বা অন্যকে ট্রান্সফার করে দে। এরপর আওয়াল বলে যে না ঠিক আছে আমি চালাবো, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে আওয়ালের সাথে না টুকটাক সমস্যা হতো, কিন্তু সে যেহেতু ধার্মিক ছিল আর সাহসী ছিল তাই এগুলোর গুরুত্ব দেয় না, সে মোটামুটি এরকম গাড়ি চালাতেই থাকে। এর বেশ কয়েকদিন পর, সেদিন ছিল জুলাই মাসের 27 তারিখ 2017 সাল। সন্ধ্যার দিকে নেত্রকোনা থেকে হানিফ সাহেবের বোনের বাসাতে একটা ফোন আসে। জানানো হয় যে ওনার মা বেশ অসুস্থ, বাথরুমে পিছল খেয়ে পড়ে প্রচণ্ড বাজেভাবে পায়ে ব্যথা পান, তাই দ্রুত তাকে ময়মনসিংহে ট্রিটমেন্ট করার জন্য। তো হানিফ সাহেব তড়িঘড়ি করে তার ছোট ভাই আর আওয়ালকে নিয়ে সে অ্যাম্বুলেন্স সহ নেত্রকোনাতে রওনা দেয়। মাকে নিয়ে যখন ফেরত আসবেন তখন ঠাকুরাকোনা নামে একটা জায়গা আছে, সেখানে হঠাৎ করে আওয়াল অ্যাম্বুলেন্সটা হার্ট ব্রেক করে বসে। গাড়ি থেকে নেমে হানিফ সাহেব আওয়ালকে বলে, কিরে এরকম করলি কেন? মা নাই মসুদ জানোস না তুই? তখন আওয়াল বলো যে ভাই কেন জানি মনে হলো একটা কালো অবয়ব গাড়ি ভেদ করে পিছন দিকে চলে গেছে। হানিফ সাহেব তখন আশেপাশে যে পরিবেশটা ছিল সেটা শুনে খানিকটা ভয় পায়। তার ভাইও তখন বাইরে ছিল। তখন তিনি তার ছোট ভাইকে বলেন যে গাড়িতে ওঠ। হঠাৎ তার মা বলে ওঠেন হানিফ সাহেবকে, ড্রাইভারকে বল তাড়াতাড়ি এখান থেকে গাড়ি ছাড়তেই, জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে না। আর এটাও বলে দেন তিনি যে পিছনে যাতে লাইট জ্বালিয়ে রাখা হয়। তো হানিফ সাহেব তার ছোট ভাই এটাও বলে যে ভাইয়া একটা বাজে গন্ধ, বাচ্চা পোড়া একটা গন্ধ। এটা শোনা মাত্রই হানিফ সাহেবের সব কথা তিনি তখন মিলাতে থাকে, যা আওয়াল তাকে বলেছিল যে গাড়ি থেকে এরকম নাকি পোড়া গন্ধ আসে। কোনো রকম তারা তখন ময়মনসিংহ যায়। রাত তখন 11টা বাজে। তো ব্যস্ততার কারণে রাতে আওয়ালকে তেমন কিছু জিজ্ঞেস করে না তিনি। পরের দিন সকালে আওয়াল ডিউটিতে আসার পর হানিফ সাহেব তাকে জিজ্ঞাসা করেন যে অ্যাম্বুলেন্স চালাবার পর থেকে সে কি সমস্যায় পড়েছে, বিশেষ করে প্যারানর্মাল কিছু ঘটেছে নাকি, সেটা একটু আগ্রহ ছিল সেই হানিফ সাহেবের।
আওয়াল তো আগে যা যা ঘটেছে তা আজও আবার খুলে বলে, এবং সেটা এটাও বলে মাঝে মাঝে রাতে টিপ দিতে নাকি তার সমস্যা হয়। তখন খালি গাড়ি নিয়ে ফিরে তা নাকি অ্যাম্বুলেন্সের পিছন সাইডটা বেশ ভার লাগে। আরও কিছু ঘটনা ঘটে আওয়ালের সাথে, কিন্তু সে হানিফ সাহেবকে বলতে চায় না। শুধু এটুকুই বলে, ভাই পরে আপনাকে জানাবো, আপনি আপাতত খালাম্মার একটু ব্যস্ত থাকেন, খালাম্মা খুব অসুস্থ। তো বেশ কিছুক্ষণ আওয়ালের সাথে হানিফ সাহেব কথাবার্তা বলার পর হাসপাতালে ওনার মায়ের কেবিনে যান। তো কেবিনে দেখেন যে তার মা, ভাই, মেয়ে এবং মেয়ের জামাই বসে আছে। হানিফ সাহেব যাওয়া মাত্রই তার মাকে শরীরের অবস্থা জানতে এবং তার মাকে একটু জিজ্ঞেস করেন যে, মা, গতরাতে অ্যাম্বুলেন্সে কি হয়েছিল? তুমি এত তাড়াতাড়ি গাড়ি ছাড়তে বললে কেন? হানিফ সাহেবের মা বলেন, অ্যাম্বুলেন্স থেকে যখন ওনাকে রেখে সবাই 2-3 মিনিটের জন্য নিচে নামে, হঠাৎ সেই মুহূর্তে একটা গরম বাতাস তার গায়ে লাগে। বাতাসটা নাকি এমন ছিল যে কোথাও আগুন লাগলে বাতাসে যেমন একটা তাপ থাকে ঠিক তেমন। আর সেই গরম বাতাস আসার পর তিনি খেয়াল করেন একটা মহিলা অ্যাম্বুলেন্সের কোণায় শাড়ি পরা অবস্থায় বসে আছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল না। যখন তার 2 ছেলেকে ডাক দেয়, তখন দেখেন চোখের পলকেই অ্যাম্বুলেন্স আর কেউ নেই। হানিফ সাহেব আর কাউকে কিছু বলেন না, আওয়াল কি বলেছে সেটাও বলেন না। পরবর্তীতে তিনি আওয়ালের সাথে আবার দেখা করে বলে যে, দেখো, যেহেতু বেশ কয়েকবার এই অ্যাম্বুলেন্স নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে কি করা যায়? আওয়াল বলে যে, ভাই, আপাতত এই অ্যাম্বুলেন্সটা গ্যারেজে রাখেন, 1-1.5 মাস বন্ধ রাখেন, দরকার হলে আমি অন্য গাড়ি চালাই। তা হানিফ সাহেবও তাই করেন এবং চেষ্টা করেন শুরুতে যেই ড্রাইভার এই অ্যাম্বুলেন্স চালাতো তার সাথে যোগাযোগ করতে, যে কেন সে চলে গিয়েছিল। কিন্তু সেই ড্রাইভারের কোনো খোঁজ পান না হানিফ সাহেব। প্রায় 10-15 দিন পর হানিফ সাহেব ঠিক করেন যে তার মেয়েরা মাধ্যমে সেই মাসুদ সাহেবের সাথে কথা বলবেন, যার থেকে তিনি অ্যাম্বুলেন্স কিনেছিলেন। তিনি ঠিক করে তিনি ঢাকা একটা কাজে যান এবং সেই সুবাদে মাসুদ সাহেবের সাথে দেখাও করেন। তো কথার প্রসঙ্গে কুশল বিনিময় করে হানিফ সাহেব মাসুদ সাহেবকে বলে, আচ্ছা ভাই, কিছু মনে করেন না, তাহলে একটা কথা জিজ্ঞেস করি, আপনার অ্যাম্বুলেন্স সবগুলো তো ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু ওই যে একটা অ্যাম্বুলেন্স ছিল না, যেটা রানিং ছিল না, একটু সমস্যা ছিল, ওইটা নিয়ে কোনো সমস্যা আছে নাকি? মাসুদ সাহেব তখন দুশ্চিন্তার ছাপ নিয়ে আরেকটা ঘটনা বলা শুরু করেন। মাসুদ সাহেব বলেন, দেখেন ভাই, 2014 সালের শুরুতে একদিন বিকেলে আমার হাসপাতালে এক লোক তার স্ত্রী নিয়ে আসে। তার স্ত্রীর অবস্থা ছিল খুবই মুমূর্ষ। লোকটা এসেই বলে যে রান্নাঘরের চুলা থেকে শাড়িতে আগুন লেগে শরীরের অনেক অংশ নাকি পুড়ে গেছে। এমন অবস্থায় মাসুদ সাহেব সেদিন নিজে যেহেতু হসপিটালে ছিল, তিনি দেখছেন যে রোগীর অবস্থা খুব একটা ভালো না। তার হাসপাতালে এক ডাক্তারের সাথে কথা বলে তিনি সেই লোকটাকে বলেন যে আপনি স্ত্রীকে নিয়ে এই হাসপাতাল থেকে চলে যান, আপনি ঢাকায় যান, ঢাকা মেডিকেলে গেলে ভালো চিকিৎসা পাবেন। তো তখন সেই লোকটা বলতেছে, ঠিক আছে, তো আপনার যদি কোনো অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্সটা আমারে দেন, আমি নিয়ে যাই, আমার বিপদ থেকে রক্ষা করেন। তো তখন লোকটা খুব কান্নাকাটি করতেছিল, মাসুদ সাহেবের খুব কষ্ট লাগে। তখন তিনি ওই অ্যাম্বুলেন্সটাই মানে তিনি তার ড্রাইভার সহ এই লোকের মা এবং সেই স্ত্রী, যিনি শরীর তো পুরা পোড়া অবস্থা, তার জ্ঞান নাই বললেই চলে, তাকে নিয়ে তখন সে ঢাকা দেশে পাঠিয়ে দেন। তো যাত্রাপথে নাকি মহিলাটা মারা যায়। পরবর্তীতে সেই ড্রাইভার ফোন দেয় মাসুদ সাহেবকে, বলে যে, স্যার, রোগী তো মারা গেছে, কি করব? তো মাসুদ সাহেব বলে, দেখ, কি আর করবি, লাশটা বাড়িতে দিয়ে ওদের, বাড়ি মনে হয় খুব কাছাকাছি ছিল। তো ড্রাইভার এরকম লাশটা দিয়ে রাতে সেই অ্যাম্বুলেন্সটা তার গ্যারেজে ঠোকে বাড়ি চলে যায়। ঠিক একদিন পর মাসুদ সাহেবের কাছে হাসপাতালে পুলিশ আসে। পুলিশ এসে ওনাকে বলে, যেই মহিলা আগুনে পুড়ে মারা গেছে, মূলত তার স্বামী তাকে পারিবারিক কলহের কারণে শরীরে আগুন লাগিয়ে দেয়। কথাটা শুনে তো মাসুদ সাহেব বেশ তাজ্য হয়ে যায়। তার কথা যেই লোক নিয়ে আসলো, কান্নাকাটি করল, সেই লোক আবার কেমনে আগুন লাগায়? কিন্তু পুলিশ যখন আরেকটা কথা বলে, তখন বেশ আশ্চর্য হয়ে যায় মাসুদ সাহেব। পুলিশ বলে, পোস্টমর্টেমের রিপোর্টে নাকি আসে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। এরপর বেশ কয়েকদিন অ্যাম্বুলেন্সে সেই ড্রাইভারকে নিয়ে জেরা করে পুলিশ, কিন্তু সেরকম সঠিক তথ্য না পাওয়ায় তাকে ছেড়ে দেয়। এরপর মাসুদ সাহেবের অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভার সেখানে আর কাজ করে না। তবে এটাও মাসুদ সাহেব নাকি বলে যে 3-4টা ড্রাইভার আসার পরেও তারা কিছু না বলে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এর মাঝে সর্বশেষ যে ড্রাইভারটা ছিল, সে শুধু মাসুদ সাহেবকে বলে অ্যাম্বুলেন্সে নাকি প্রায় সময় পোড়া গন্ধ আসে, আর 7 থেকে 8টা ট্রিপে রোগীরা যারা ছিল তাদের কাছ থেকে নাকি কমপ্লেন এসেছে, পিছনে তারা অস্বাভাবিক কিছু দেখতে পায়। পরবর্তীতে মাসুদ সাহেব বিরক্ত হয়ে অ্যাম্বুলেন্সটা গাড়ি ফেলে রাখেন, আর ব্যক্তিগত কারণে তারপরে কয়েকদিন পরে তিনি ব্যবসাটা গুটিয়ে ফেলার চিন্তা করেন। সব কথা শুনে হানিফ সাহেব এবার বুঝে যান মূল সমস্যাটা কি, আর তিনিও মাসুদ সাহেবকে একই সমস্যার কথা বলেন যে কি ঘটেছে তার এখানে। সবশেষে মাসুদ সাহেব বলেন, দেখেন ভাই,
এখনকার আধুনিক সময়ে এগুলা বিশ্বাস না করাই ভালো। আর আমি তো আপনার কাছে সমস্যা দেখেই কম দামে অ্যাম্বুলেন্স বিক্রি করে দিছিলাম। এরপর হানিফ সাহেব সেখান থেকে এসে পড়েন। যেহেতু তার মেয়ের জামাই পরিচিত লোক, আর তিনি কথা বাড়ান না। পরবর্তীতে মাসখানিক পর তিনি তার মেয়ের জামাইয়ের সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলেন এবং অ্যাম্বুলেন্সটা ঢাকায় আরেকটা পার্টির কাছে বিক্রি করে দেন। কিন্তু হানিফ সাহেবের আজও মাথায় ঘুরতে থাকে কি ঘটেছিল সেই গাড়িতে, কেন এটা সবাই দেখতে পেত। এটাই ছিল আজকে আমার ঘটনা। ইনশাল্লাহ আমি সাবিনা আসারি সামনে হাজির হব আবার আপনাদের সামনে ভতিবা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা, আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।